বিয়ে না হলে আমার টাকা ফেরত দিন। 10 লাখ টাকার জন্য নিজের বোনকে বিক্রি করে দিতে তোমার একটুও বাধলো না? অর্হিতার প্রশ্নের বিপরীতে তার ভাই অর্নিশ অবিচলিত গলায় বলল, বিক্রি বলছিস কেন? তোর বিয়ে ঠিক করেছি। বিয়ে? একটা বিবাহিত বাচ্চাওয়ালা পুরুষের সাথে নিজের কুমারী বোনের বিয়ের কথা ভাবতে তোমার একটু খারাপ লাগলো না? অর্নিশ ঠান্ডা স্বরে বলল, খারাপ লাগবে কেন? আর বিবাহিত পুরুষরা কি বিয়ে করে না? ছেলের অগাধ সম্পদ, তোর কোনো কিছুর অভাব হবে না। অর্হিত গর্জে উঠে বলল, করব না আমি বিয়ে। একটা বিবাহিত ছেলেকে আমি কখনো বিয়ে করব না। চলে যেতে বলো তাদের। বসার ঘর থেকে অর্হিতার কর্কশ স্বর স্পষ্ট শুনতে পেল নাইল, কিন্তু সে স্থির নিষ্কম্প। নাইলের পাশেই তার 7 বছরের মেয়ে পিউলি। অর্হিতার গলার স্বরে মৃদু কম্পন দিয়ে উঠল পিউলির ছোট্ট হৃৎপিণ্ডটা। বাবার দিকে অসহায় চোখে চেয়ে রইল। নাইল চোখে হাসল। মেয়েকে আশ্বস্ত করল তার বাবা সব সময় তার সাথে আছে। ছোট্ট করে মেয়েকে বলল, বি এ ব্রেভ গার্ল, নট টু ওয়ারি। পিউলি তার সরু শুষ্ক অধর বিস্তৃত করল। প্রসন্ন সে। ভেতর ঘর থেকে হনহনিয়ে আসলো অর্হিতা। জ্বলন্ত চোখে নাইলের দিকে চেয়ে খলবলিয়ে বলল, আপনার সাহস তো কম না? আপনি আবার এসেছেন? আমি তো বলেছি হবে না এই বিয়ে। মুচকি হাসল নাইল। উঠে দাঁড়ালো সে। পকেটে 2 হাত গুজে মুখমণ্ডলে ভারী ভাব আনে। ভ্রুকুটি করে অর্হিতা। লোকটা লাগাম ছাড়া বেয়াদব। চোখের কোণে নিগুড়ো হাসল নাইল। নিরুদ্বেগ গলায় বলল, ইটস ওকে, বিয়ে না হলে আমার টাকা ফেরত দিন রাইট নাও। শেষের বাক্য এমনভাবে বলল ধরপড়িয়ে উঠল অর্হিতা। রাগে ফুঁসে উঠে বলল, ভাইয়া ফিরিয়ে দাও তার টাকা। বসার ঘরে একপাশে দাঁড়িয়ে আছে অর্হিতার বাবা মামি। তাদের মেয়ে রুমঝুমও আছে। অর্নিশ অর্হিতার আপন ভাই। বাবা মায়ের মৃত্যুর পর মামা বাড়িতেই থাকে তারা। অর্নিশ ছোট একটা ফার্মে চাকুরি করে। স্বল্প বেতনে তার অভিলাষ বিস্তীর্ণ। সে অভিলাষের পূর্ণতার জন্য নিজের বোনকে একজন বিপত্নিক পুরুষের সাথে 10 লাখ টাকার বিপরীতে বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু এই বিয়ের ঘোর বিরোধী কোণে নিজে। অর্হিতা কিছুতেই নাইলকে বিয়ে করতে রাজি নয়। বোনের মুখে টাকা ফেরত দেওয়ার কথা শুনে কলিজা ঝাঁঝরা হয়ে গেল যেন অর্নিশের। কলের পুতুলের মতো বলল, টাকা নেই। ফ্ল্যাট কেনার জন্য অলরেডি বায়না করে ফেলেছি আমি। সামনের মাসেই আসবে। সামনের মাসেই উঠব। বাকিটা কিস্তিতে শোধ করব। ভাইয়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল অর্হিতা। এর রাগে বিহ্বল হয়ে পড়ল, তুমি কি মানুষ? ভাই হয়ে কি করে পারলে এমনটা করতে? ঘৃণা হচ্ছে আমার। ছলছল করে উঠল অর্হিতার চোখ। তার ভাইটা এত লোভী কি করে হলো? নাইল নির্লিপ্ত হাসল। অত্যন্ত শান্ত স্বরে বলল, ওয়েল, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে মিস অর্হিতা? অর্হিতার রাগে যেন কেউ ঘি ঢেলে দিল। গনগনে উত্তপ্ত ছড়িয়ে পড়ল, নেই। তা দিয়ে আপনার কি দরকার? তাচ্ছিল্য হাসল নাইল। ফিচেল গলায় বলল, এই বয়সে এসেও একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলেন না? ভেরি স্যাড। তো আর কি করার, জাস্ট গেট রেডি, বিয়েটা আজই হবে, আর এক্ষুনি। অর্হিতা তার রাগের বিস্ফোরণ ঘটালো। দাপিয়ে উঠে বলল, আপনি বললেই হলো। নাইল ধপ করে কাউচে বসল। ভীত পিউলির দিকে চেয়ে তুচ্ছ গলায় বলল, 2 ঘন্টা সময় দিলাম মিস্টার অর্নিশ, হয় আমার টাকা ফেরত দিন, না হলে কাজই ডেকে আনুন। অর্নিশ চকচকে গলায় বলল, আরে না না, আপনি বসুন, আমি এখনই কাজই ডেকে আনছি।
অর্নিশ চলে যেতেই অর্হিতার মামা মামি সেখান থেকে প্রস্থান করলেন। তারা নিশ্চুপ, কারণ তাদেরকেও আলাদা করে টাকা দেওয়া হয়েছে। অর্হিতার রাগে জ্বলে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে এই লোকটাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে। পরক্ষণেই তার অন্তঃকরণে অমাবস্যা ছেয়ে যায়। এই বাড়ির মানুষগুলো তো তাকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে। সে তো একটা খড়কুটো, তার কি কোনো দাম আছে? আধা ঘন্টা যাবৎ বসে আছে নাইল। অর্নিশ এখনো ফেরেনি। অস্তভা সূর্যের টকবকে লাল রঙে রক্তিম হয়ে উঠেছে শেষ বিকেল। ধূসর পশ্চিমা দেশ তখন রঞ্জিত। ম্লান চোখে বাবার দিকে তাকালো পিউলি। নাইল আদুরে গলায় বলল, খিদে পেয়েছে আমার অ্যাঞ্জেলের? পিউলি নিঃশব্দে মাথা ঝাঁকালো। নাইল চোয়াল শক্ত করে বলল, এইবারের মানুষগুলোর গাফিলতির কারণে মেয়েটা তার না খেয়ে আছে এখনো। নাইল ভারী গলায় ডেকে ওঠে, তমাল, তমাল। ড্রাইভার তমাল বাইরেই দাঁড়িয়েছিল। নাইলের ভারী স্বরে হন্ততন্ত হয়ে ঘরে ঢোকে। ব্যগ্র গলায় বলল, জি স্যার। গাড়িতে খাবার রাখা আছে, নিয়ে এসো। তমাল দ্রুত চলতে শুরু করে। ঘর থেকে বেরিয়ে মিনিট দুয়েকের মধ্যে খাবার নিয়ে ফিরে আসে। পিউলিকে দিতেই ছোট্ট পিউলি নীরস হাসে, চোখ ভরা তার ক্লান্তি। নাইলের বুক ভারী হয়। মেয়েটা আজ বিকেলে একটুও ঘুমাতেও পারেনি। অর্নিশ ফিরে আসে আরো মিনিট 20 পর। অর্হিতা কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে নিজেই শান্ত হয়ে যায়। গত 1 মাস ধরে চলেছে এই বিয়ের গুঞ্জন। আজই সে জানতে পেরেছে নাইল মোটা অঙ্কের টাকা ছড়িয়েছে তার জন্য। ভাইয়ের এমন লোভাতুর কর্মকাণ্ডে আর কিছু ভাবতে পারল না অর্হিতা। লোকটার দোষ দিয়ে কি লাভ? বউ মরেছে বলে তো আর সারা জীবন একা কাটাতে পারে না। আরো টাকার কুমির। টাকা ছড়ালেই মেয়ের অভাব হবে না। তবে অর্হিতাও ববিতা আর শাবানা নয়, মালালা ইউসুফ চায়ও নয়। সে অর্হিতা। ওই বাচ্চাওয়ালা কচি মেয়ে বিয়ে করার স্বাদ করা লোকটাকে যদি নাকানি চুবানি না খাইয়েছে, তাহলে সেও শাবানার মতো সেলাই মেশিন নিয়ে গার্মেন্টস খুলে ফেলবে। পরে ধীরে ধীরে বড় লোক হয়ে যাবে। রাগের মাথায় বিব্রতকর চিন্তা ভাবনার উদয় হচ্ছে শুধু। কিন্তু সব কথার শেষ কথা, বিয়েটা তাকে করতে হচ্ছে। বিয়ে সম্পন্ন হয় নির্বিঘ্নে। নাইল আগেই মেয়েকে নিয়ে গাড়িতে বসে আছে। বাড়ির কারোর সাথে একটা কথাও বলেনি অর্হিতা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। দরজা খুলেই ধপাস করে গাড়ির ভিতরে বসে সে। তমাল ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তার মনে হলো কোনো প্রাচীন যুগের ডাইনোসর হামলা করেছে তার গাড়ির উপর। ঠোঁট চিপে হাসল নাইল। মেয়েটাকে রাগলে সাধারণের মাঝেই অসাধারণ লাগে। পিউলি বসেছে নাইল আর অর্হিতার মাঝে। অর্হিতার পাশ থেকে দূরত্ব কমিয়ে এনে তার হাতটা ছুঁয়ে বলল, মামনি। অর্হিতা নগ্ন রাগের বর্ষণ ঘটালো। শাসিয়ে উঠে বলল, এই মেয়ে, একদম আমাকে মামনি বলবে না, সরে বসো। পিউলি ঠোঁট ফুলিয়ে ফেলে, যেন এখনই কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলবে। তাকে কাছে টেনে নেয় নাইল। বুকের বাপাশে ঠেসে রেখে জোর গলায় বলে ওঠে, তমাল, তোমার পাশের সিটে একটা খাম আছে, গিয়ে মিসেস অর্হিতার ভাইকে দিয়ে এসো। আর বলবে আমি যেন তাদের কাউকে আমার বাড়ির আশেপাশে না দেখি। গো ফাস্ট। রাগে অর্হিতার শরীর রিরি করে ওঠে। সহ্য হচ্ছে না এই লোকটাকে তার। এতটা জঘন্য মানুষ হয় কি করে? নাইল গুমোট শ্বাস ফেলল। তার মেয়ের মা প্রয়োজন, আর তার নিজের মেয়েকে প্রয়োজন। উদ্বিগ্ন নাইল নিজ জঠর থেকে জন্ম না দিয়েও কি কারো সত্যিকারের মা হওয়া যায়? শরতের বিকেলে শুভ্র নীলাভ ঝলমলে আকাশের মতো 2 চোখে চেয়ে আছে পিউলি। উচ্ছ্বসিত অন্তঃকরণের নিত্য তার অভিলাষ। বারংবার হৃদ প্রকোষ্ঠে মাতৃস্নেহের অনুপস্থিতিতে কাতর হওয়া দুঃখের সমুদ্রে পাল তোলা নৌকা পেয়েছে সে।
মা পেয়েছে পিউলি। ওসরে আকস্মিক মৃগ তৃষ্ণিকার মতো নাইলের বিয়ের কথা শুনেছিল রীতি, কিন্তু সেই মৃগ তৃষ্ণিকা সত্য রূপে তার সামনে দৃশ্যমান হতেই বিচলিত, উৎপীড়িত সে। ঘন বর্ষার অবিশ্রান্ত ঝুমঝুম বৃষ্টিতে সিক্ত তার আখিদয়, হাঁপিয়ে উঠতেই নিচের ঘরের দিকে ততস্থ পায়ে ছুটে যায়। পিউলি বাবার মুখের দিকে তাকালো। তার চোখে উদ্ভট প্রশ্নের উত্তর দিতে অপারগ নাইল মিষ্টি করে হেসে বলল, ঘরে যাও মামুনি, পাপা আসছে। মাথা ঝাঁকায় পিউলি, ছোট্ট ছোট্ট কদম ফেলে নিজ গন্তব্যে হেঁটে চলে। রাগের নগ্ন প্রকাশ ঘটালেন সায়রা, দগ্ধ গলায় বললেন, বিয়ে যখন করতেই হবে তাহলে আমার মেয়েটাকে বিয়ে করতে কম কিসে রীতি? পিউলির মা হওয়ার যোগ্যতা নেই ওর, নাকি তোমার স্ত্রীর? নাইল সংকীর্ণ গলায় প্রত্যুক্তি করে বললেন, খালামণি, আমি আপনাকে আগেও বলেছি, রীতিকে সবসময় আমি বোনের মতোই দেখেছি। আমার পক্ষে ওকে বিয়ে করা কখনোই সম্ভব নয়। তাহলে ওই বাইরের মেয়েটাকে বিয়ে করলে কেন? নাইল অনুদ্বেগ গলায় বলল, কারণ পিউলি চেয়েছে। নাইল উঠে পড়ে, নিজ কক্ষের দিকে পদযুগল বাড়ায়। সায়রা সম্পর্কে নাইলের মা হলেও তাকে সে খালামণি বলেই ডাকে। নাইলের মা মারা যাওয়ার পর তার বাবা নওশাদ সাহেব সায়রাকে বিয়ে করেন। সায়রা ডিভোর্সে ছিল। রীতি তার বোনের সন্তান, এখানে থেকে পড়ালেখা করে সে। রীতির মা বাবা গ্রামে থাকে। সায়রা চেয়েছিলেন রীতিকেই যেন নাইল বিয়ে করে, কিন্তু তার সেই আশায় পানি ঢেলে দিল পিউলি। নওশাদ সাহেব নির্লিপ্ত, উদাসীন হয়ে বসে আছেন তিনি। নাইল তার মেয়েকে নিয়ে ওভার পসেসিভ। সায়রা খসখসে গলায় বললেন, আপনি কিছু বলছেন না কেন? এসব ঝামেলার কি দরকার ছিল? নওশাদ সাহেব মাথা তুললেন, মিহি গলায় বললেন, কি বলতে চাইছো তুমি? জ্বলে উঠল সায়রা, রোষ্ট গলায় বলল, নাইল কেন ওই মেয়েটাকে বিয়ে করে আনলো? আমার মেয়েকে বিয়ে করতে ওর কি সমস্যা? নওশাদ সাহেব শ্বাস ফেললেন, চাপা গলায় বললেন, পিউলি ওই মেয়েটাকেই ওর মা হিসেবে চেয়েছে। মেয়েটা আমাদের জন্য যা করেছে তা ভোলা যাবে না। আর বিয়ে করার ব্যাপারটা একান্ত নায়ালের সিদ্ধান্ত, তাতে হস্তক্ষেপ করা আমি সমীচীন মনে করছি না। সায়রা সরসে দাঁতে দাঁত চেপে বললেন, ভাবুন তো, যদি ওই মেয়ে কোনোভাবে নাইলের সন্তানের মা হয় তখন কি হবে? শঙ্কিত আখি পল্লবে তীব্র ভয়ের প্রকট হলো। নওশাদ সাহেবের অন্তর ইন্দ্রিয়তে উচ্চাটন শুরু হলো। ত্রস্ত গলায় বলে উঠলেন, নায়াল সবকিছু ভেবেচিন্তেই করেছে। মেয়েটাকে সব জানিয়ে রাখবে হয়তো। যদি আমার কথাই সত্যি হয় তখন? পুরুষ মানুষও কতদিন নিজেকে আটকে রাখবে নারীর দেহের স্বাদ থেকে? গর্জে উঠলেন নওশাদ সাহেব, দারাজ গলায় বললেন, মুখে লাগাম লাগাও। জন্ম না দিলেও সম্পর্কেও তোমার ছেলে, একটু তো লেহাজ করো সম্পর্কের। আর ভুলে যেও না, লুবানা এখনো বেঁচে আছে। কাউচ থেকে হন্তি দন্তি হয়ে উঠলেন নওশাদ সাহেব। স্ত্রীর এমন বেহুদা কথায় তার মস্তিষ্ক যন্ত্রণা শুরু হলো। হাজারো স্বপ্নের ভিড়ে মেয়েদের অন্যতম স্বপ্ন সংসার, স্বামী, সন্তান। নিজের হাতে গড়া ছোট্ট বাবুই পাখির বাসা, আদরে ভরা স্বামী, ভালোবাসার প্রতীক সন্তানকে নিয়ে সহস্র মেয়ের বুকের হৃদ গহীনে থাকে সুপ্ত বাসনা। তা আজ এক নিমেষেই শেষ হয়ে গেছে অর্হিতার। অর্হিতার চোখে জল নেই। ভাগ্যকে দোষ দেওয়া ছেড়ে দিয়েছে সে অনেক আগেই, যখন তার বাবা মা মারা গেছে তখন থেকে। আত্মীয় স্বজনরা নামের সাহায্য করতেও এক পা এগিয়ে আসেনি। দুঃসম্পর্কের এই মামা মামি সেদিন তাদের দুই ভাই বোনকে আশ্রয় দিয়েছিল। পড়ালেখা করছে অতি কষ্টে। যখন থেকে নিজের উপর ভরসা তৈরি হলো, তখন থেকেই টিউশনি করে নিজের পড়ার খরচ চালাতে শুরু করে।
মামা মামি এমনিতেই তো তাকে দুবেলা খেতে দেয়নি, বাড়ির সব কাজ করিয়ে নিয়েছে তার বিনিময়ে। নাজুক নারী হাত হয়েছে খরা মৃত্তিকা। আফসোস হচ্ছে অর্হিতার, মাসখানেক আগে বান্ধবীর বাবাকে হাসপাতালে দেখতে গিয়েই পরিচয় নাইলের সাথে। পরিচয় বললে ভুল হবে, পিউলির জন্য দিকবিদিক শূন্য হয়ে রক্তের জন্য দৌড়ে বেড়াচ্ছিল নাইল। সেই পরিস্থিতিতেই স্বর্গদূত হয়ে উপস্থিত হয় অর্হিতা। তার রক্তেই নতুন জীবন পায় পিউলি। ভেজানো দরজা মেলে ভেতরে ঢোকে নাইল। তাকে দেখেই খলবলিয়ে ওঠে অর্হিতা, গজগজ করে বলল, উপকারের এই প্রতিদান দিলেন আপনি? নাইল ছোট্ট শ্বাস ফেলল, বিনয়ী গলায় বলল, আপনি আমার সামনে আর কোনো পথ রাখেননি। তাই বলে ভাইয়াকে টাকার লোভ দেখাবেন? কৃত্রিম বাতির আলোক ছটায় অর্হিতার উগ্রমূর্তি অক্ষিগোচর হলো নায়েলের। মেয়েটার রাগ যেন শিরায় শিরায় ধাবমান রক্তের সাথে মিশে আছে। নায়েল নরম গলায় বলল, আমি বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, আপনি রিজেক্ট করেছেন, তাই বাধ্য হয়েছি আমি। কি ভাবেন আপনি নিজেকে? কিছুই না। গায়ের ব্লেজারটা খুলে হাতে নিল নায়েল। দরজার পাশে টেবিল, তার সাথে লাগোয়া চেয়ারটা টেনে নির্বিঘ্নে বসল। শ্রান্ত গলায় বলল, বিয়ে করা কোনো অপরাধ নয়, তবে আই এম সরি। অর্হিতা উষ্ণ গলায় হাসল। বিয়ে করা অপরাধ নয়, বৌমরা ছেলের কচি মেয়ে বিয়ে করা অপরাধ। অর্হিতা এহেন কথায় হাসি আটকাতে বেগ পেতে হলো নায়েলকে। এক ভ্রু উঁচু করে তার সেই হাসির কারণে টকবক করে ওঠে অর্হিতা। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার মেয়ের জন্য অন্য কোনো মা পেলেন না, আমাকেই আপনার বিয়ে করতে হলো? ওকে তো আপনি বাঁচিয়েছেন, ও আপনাকেই ওর মা হিসেবে চাই। কিন্তু আমি চাই না, আপনার মেয়েকে আমি চাই না, বুঝতে পেরেছেন? দীর্ঘশ্বাস ফেলল নায়েল, ছোট্ট করে বলল, এছাড়া আপনার কাছে আর কোনো উপায় নেই, আপনাকে এই বাড়িতেই থাকতে হবে, আমার মেয়ের মা হয়ে থাকতে হবে। রাগে থরথর করে অর্হিতার শরীর। লোকটা কত বড় অসভ্য! চিৎকার করে ওঠে অর্হিতা। আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, সেই খুশিতে আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন? নায়েল ভ্রুকুঞ্চন করে অবাক গলায় বলল, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে জোর করতে চাইনি। মেরে ফেলবো কেন, বরঞ্চ বাঁচিয়েছি। আপনার ভাই বলল আপনি বাইরের ক্রান্তিতে গিয়ে হায়ার স্টাডি করতে চান, আমি আপনার জন্য সব ব্যবস্থা করব, শুধু তার বিনিময়ে আমার মেয়েকে আপন করে নেবেন, দ্যাটস ইট। রাগে হতবিহ্বল অর্হিতা বিছানার পাশ টেবিল হতে টেবিল ল্যাম্পশেডটা নিয়ে ছুঁড়ে মারে নায়েলের দিকে। তা সোজা গিয়ে লাগে নায়েলের কপালে, কেটে যায় অনেকটা জায়গা। অর্হিতার রাগ কমল না, মায়াও হলো না লোকটার জন্য। ভাবে কি নিজেকে? জোর করে বিয়ে করে একটা বাচ্চা ধরিয়ে দিলেই হলো? না, এমনিতেও ও বাড়িতে তার কোনো সম্মান নেই। এখানেও যদি তাই হয় তাহলে সে লড়বে, নিজের জন্যেই লড়বে। অন্যের বাচ্চাকে সে কেন মাতৃস্নেহ দেবে? কপালে হাত দিয়ে উজ্জ্বল চোখে চেয়ে আছে নায়েল। মেয়েটার এই ঝোড়ো রাগের জন্যই এত কাঠখড় পুড়িয়ে তাকে বিয়ে করেছে সে। তার প্রতি তিক্ততা এই সম্পর্কের মাঝে দেয়াল তুললেও তার মেয়েকে দেবে আশ্রয়। পিউলির জীবন সংকটে এই মেয়েই হবে তার হাতিয়ার, যে পিউলিকে রক্ষা করবে ওই অদৃশ্য শত্রুর হাত থেকে। 10 মাস 10 দিন একটা ভ্রূণকে যেমন মা তার জঠরে লালন করে পৃথিবীর ভয়াল আগ্রাসন থেকে রক্ষা করে, ঠিক তেমনভাবে অর্হিতাও তার পিউলিকে রক্ষা করবে সেই নামহীন ভয়ঙ্কর প্রহেলিকা থেকে, যা এখনো বলয় হয়ে ঘিরে রেখেছে তার মেয়েকে। অর্হিতার এই রাগী জেদি মনে তার মেয়ের জন্য জায়গা করে তুলতে হবে। পাথরে ফুল ফোটা অসম্ভব, কিন্তু যদি ফোটে তবে তা অবিশ্বাস্য। অর্হিতা সেই পাথর, তার বুকেই ফুল হয়ে ফুটুক পিউলি। নায়েল সেই আশাই আশাবাদী।
প্রভাতের মিষ্টি রোশনাই এলোথেলো হয়ে ঢুকে পড়ছে থাই ক্লাসের কাজ ভেদ করে। দেওয়ালের সাথে লাগোয়া কৃষ্ণচূড়া গাছটায় কচি পাতার স্বয়ম্বর। শীতল মিহি প্রবঞ্চনে সায়লাভ হয়ে উঠছে মেদিনী। প্রভাকরের হলদে রঙের দুষ্টু আলো যখন নায়েলের চোখের পল্লবে খেলছে, তখন তার মাথায় লাগা আঘাতের জায়গায় ছোট ছোট 12 সেন্টিমিটারের হাতের পাঞ্চার প্রগাঢ় তুলতুলে স্পর্শে মত্ত হতে থাকে। আখি মেলে চাইতেই নায়েলের মুক্ত চাহনিতে ঘেরাও হয় পিউলির ছোট্ট আনন, বিহঙ্গের মনোহারী হাসি। অলস হাসিতে উঠে বসে নায়েল। পিউলির কপালে আস্ত চুমু খেয়ে বলল, গুড মর্নিং লিটল বার্ড। পিউলি মুক্ত ঝরা হাসে, কচি কচি ঠোঁটে ইঁদুর দাঁতের হাসি। ভাঙা ভাঙা গলায় বলল, গুড মর্নিং পাপা। চোখে হাসে নায়েল। তার সমস্ত অবসাদ ব্যথা এক নিমেষেই মিশে গেল বাতাসে। পিউলি উঠে দাঁড়ায়। নায়েলের কপালের ক্ষত জায়গাটায় হাত দিয়ে বারংবার ছোঁয়, কিন্তু অতি সন্তর্পণে, পাছে ব্যথা লেগে যায়। অর্হিতা তার রাগের বহিঃপ্রকাশ ঘটায় নায়েলকে আঘাত করে। নায়েল প্রতিবাদ করেনি, ড্রেসিং করে ওয়ান টাইম স্ট্রিপ লাগিয়ে নেয়। পিউলির কক্ষেই জায়গা হয় তার। বাবার ব্যথায় মন ভারাক্রান্ত হয় পিউলির। ঠোঁট ফুলিয়ে বলল, ব্যথা পেয়েছো পাপা? নাইল অধর ছড়ায়, আলতো অনুভূতিতে বলল, নো মাই প্রিন্সেস, কাম। মেয়েকে পায়ের উপর বসিয়ে গালে চুমু খাই নাইল। পিউলির ছোট্ট চুলের অরণ্যে হাত গলিয়ে বলল, ব্রাশ করেছো? খেয়েছো? না। কেন? শিওর নত করে পিউলি। বিষণ্ণ গলায় বলল, আমি তোমার সাথে খাবো। মলিন হাসে নাইল। নিরুত্তাপ গলায় বলল, যাও টেবিলে, পাপা ফ্রেশ হয়ে আসছি। ওকে পাপা। দীর্ঘশ্বাস ফেলে নাইল। খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও নেই অর্হিতা। মিঠে অভিমানে শান্ত পিউলি। তার মা কেন আসে না? বারবার সিঁড়ির দিকে চোখ ফেলছে সে। আচমকা পদধ্বনিতে উচ্ছল হাসে পিউলি। অর্হিতা এসে দাঁড়িয়েছে ডাইনিং স্পেস থেকে একটু দূরে। পিউলি উচ্ছ্বসিত মেজাজে চেয়ার থেকে নেমে এসে ব্যাকুল হয়ে অর্হিতার আঙ্গুল চেপে ধরে। ঝরঝরে হাসির ফোয়ারা বইয়ে বলল, মামুনি এসো এসো, খাবে চলো। অর্হিতার সুপ্ত রাগ বিক্ষিপ্ত হলো। ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে বলল, এই মেয়ে, তোমাকে না বলেছি আমাকে মামুনি বলে ডাকবে না? আমি তোমার মা নই? যাও এখান থেকে। শিরা ফুলে ওঠে নায়েলের। বাবার দিকে দুঃখী দুঃখী চোখে চেয়ে থাকে পিউলি। নায়েল গম্ভীর আওয়াজে বলল, নিজের জায়গায় বসো পিউ। পিউলি তার ছোট্ট কদমে ফিরে আসে নিজের জায়গায়। তাচ্ছিল্য ভরা চাহনি অর্হিতার। উপহাস করে বলল, জুতো মেরে গুরুদান। ঘরের কেউ কোনো প্রতিক্রিয়া করল না। অর্হিতার মেজাজ চড়ে গেল দ্বিগুণ। নওশাদ সাহেবের দিকে তাকিয়ে জ্বলন্ত গলায় বলে ওঠে, আপনি তো তার বাবা, তাই না? আপনি পারতেন নিজের অবিবাহিত মেয়ের সাথে একটা বিবাহিত ছেলের বিয়ে দিতে? পারতেন? নওশাদ সাহেব কোনো কথা বলল না। নায়েলের দিকে তাকিয়ে গিলে নিলেন কথা। সরসে ফের বলে ওঠে অর্হিতা, মেয়ে তো আপনাদের বাসাতেই ছিল, তাহলে আমাকে কেন জোর করে বিয়ে করলো আপনার ছেলে? হৃদি মৃদুর চোখে নায়েলের চক্ষু দর্পণে তাকালো। নায়েল প্রতিক্রিয়াহীন, যেন কিছুই শোনেনি সে। অর্হিতার রাগ মানল না। রাগে হতবিহ্বল অর্হিতা চওড়া গলায় বলল, এই জন্যই হয়তো আপনার বউ মরে গেছে। টাকার প্রভাবে মানুষ কেনাবেচা করা যায়। স্বভাব তার সাথে এর চেয়ে আর ভালো কি হবে?
নিজেকে কন্ট্রোল করার সমস্ত ক্ষমতা হারালো নাইল। তীব্র ক্রোধে চেয়ার ছেড়ে উঠে এসে সজোরে এক চড় বসিয়ে দেয় অর্হিতার গালে। উপস্থিত সকলে হতভম্ব। নাইল সহজে রাগে না, আর নিজের মেয়ের সামনে তো কখনোই না। পিউলি কেঁপে ওঠে, তার চোখের পাতায় নামে শ্রাবণ মেঘের ঢল। সক্রোধে খেকিয়ে ওঠে নাইল। আপনার সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী। এই ব্যাপারে পরিবারে কোনো মানুষের সামনে আঙুল তোলা যাবে না। মিনিমাম ম্যানার্সটুকু আপনার নেই? একটা বাচ্চার সামনে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? ছলো ছলো চোখে অর্হিতার ফোঁসফোঁস করছে। তার চোখের দিকে দৃঢ়তার সাথে তাকিয়ে কাঠখোট্টা গলায় নাইল বলে ওঠে, পিউলির খাবার বক্সে দিয়ে দাও। চলো পিউ। নীরবতায় আচ্ছন্ন হয় ঘর। কারো অন্তঃকরণে তীব্র আক্রোশ, কারো চেহারায় মলিনতা, কেউ বা উল্লাসিত। খাবার সামনে নিয়ে বসে আছে পিউলি। চেয়ারে বসে ডেস্ক ডিঙিয়ে মেয়ের দিকে কাতর চোখে চেয়ে আছে নাইল। কেবিনের একপাশে ডিফান, সেখানে নির্বিকার বসে আছে পিউলি। নাইল চেয়ার ছেড়ে উঠে আসে, ছোট্ট টি টেবিলের উপর হাত রেখে হাঁটু ভাঁজ করে বসে। মর্মাহত গলায় বলল, খেয়ে নাও পিউ। আমি খাবো না। তুমি মামুনিকে মারলে কেন? বুকের কার্নিস ছুঁয়ে রক্তক্ষরণ হয় নাইলের। ছোট্ট করে বলল, আই এম সরি। তুমি মামুনিকে সরি বলোনি? ফোঁস করে শ্বাস ফেলল নাইল। গাঢ় গলায় বলল, বলবো। আর সরি গিফট? হতাশ শ্বাস ফেলে নাইল। মেয়েটার গায়ে হাত তোলা তার ঠিক হয়নি। যে অপরাধে সে অর্হিতার গায়ে হাত তুলেছে, সেই একই অপরাধে সেও দোষী। নাইল ভেবে পায় না লুবানার সাথে দীর্ঘ সময় কাটিয়েও তার প্রতি পিউলির কোনো মায়া তৈরি হয়নি। কিন্তু অর্হিতাকে প্রথম দেখাতেই তার প্রতি অমোঘ টান অনুভব করেছে পিউলি। হাসপাতালের সফেদ বিছানায় যখন শুয়েছিল পিউলি, তখন পুরো পৃথিবীকে বিস্বাদ মনে হয়েছিল নাইলের কাছে। চোখ পিটপিট করে চেয়ে প্রথমবার যখন পিউলি অর্হিতাকে দেখে আর জানতে পারে যে তার রক্তেই বেঁচে উঠছে পিউলি, তখন থেকে এক অমীমাংসিত অজ্ঞাত আছোয়া মায়ায় আবিষ্ট হয় পিউলি। নাইলকে বাধ্য করে বারবার অর্হিতার সামনে গিয়ে দাঁড়াতে। মায়ের আদরহীন এক সন্তানের আকুতি ফেলতে পারে না নাইল। বেহায়ার মতো বারবার কড়া নেড়েছে অর্হিতার অন্তর্হৃদয়ের বদ্ধদ্বারে। প্রতিবারেই সে ফিরে এসেছে রিক্ত হস্তে। তাই বাধ্য হয়ে এমন গর্হিত কাজ করেছে সে। অর্থের প্রলোভন দেখিয়ে ক্ষমতার জোর খাটিয়ে মেয়েকে মা এনে দিয়েছে। কেন জন্ম না দিলে কি মা হওয়া যায় না? মগ্ন হয়ে উপন্যাস পড়ছে অর্হিতা। চোখের বালি কেন যেন তার একটু বেশিই পছন্দ। বার কয়েক পড়েও যেন তৃপ্তি মেলে না। অর্হিতার জীবনেও অনেক চোখের বালি রয়েছে, সেখানে নতুন করে যোগ হলো ওই টাকার কুমির। উপর হয়ে শুয়ে উপন্যাসে ধ্যান লাগিয়ে রেখেছে অর্হিতা। ছোট ছোট পায়ে তার পাশে পিউলি এসে দাঁড়িয়ে আছে, তা অর্হিতা টের পায়নি। অর্হিতার খোলা চুলে পিউলির হাতের স্পর্শেই সপ্রতিভ হয় সে। ক্ষুব্ধ চোখে পিউলি দেখেই বলল, তুমি তুমি এখানে কেন? পিউলি গাল ভর্তি হাসি হেসে বলল, তোমার জন্য। পিউলির হাতে একটা বক্স দেখতে পায় অর্হিতা। কণ্ঠস্বরে নমনীয়তা এনে বলল, এইটা কি? সরি গিফট। পাপা তোমাকে সরি বলেছে। অর্হিতা তাচ্ছিল্য চোখে চেয়ে কটাক্ষ গলায় বলল, তো আমি কি করব? পিউলি শিওর নত করে। অর্হিতার হঠাৎ করে কেন যেন মায়া লাগলো। উঠে বসে সে, দারাজ গলায় জিজ্ঞেস করল, তোমার পাপা কোথায়?
পিউলি মিহি গলায় বলল, বাইরে। কটমট করে ওঠে অর্হিতা। থাপ্পড় মেরেছে নিচে আর মেয়েকে পাঠিয়েছে সরি বলতে। বেয়াদব লোক। অর্হিতা দৃঢ় গলায় বলল, যাও তোমার পাপাকে ডেকে আনো। এই মুহূর্তে সূর্য রশ্মি বিচ্ছুরণ হলো পিউলির ছোট্ট অধরে। দৌড়ে গিয়ে নাইলকে নিয়ে আসে। কক্ষে ঢুকতেই নাইলের ব্রীড়া দৃষ্টি। মেয়েটার গায়ে হাত তুলে ঠিক করেনি সে। পিউলি ঝলমলে গলায় বলল, পাপা এসেছে মামুনি। কেন যেন এখন অর্হিতার মামনি ডাকটায় রাগ হলো না। সমস্ত রাগ গিয়ে উপচে পড়ল নাইলের গম্ভীর মুখটার দিকে। পা উঠিয়ে বিছানায় বসে অর্হিতা। উপন্যাসের বইটা হাতে নিয়েই চোখের সামনে ধরে। মেয়েটার ভাবগতি ঠিক ধরতে পারছে না নাইল। পিউলি শঙ্কিত চোখে চাইল অর্হিতার দিকে। অর্হিতা গলা খাকারি দিয়ে বলল, সরি বলুন। পিউলি টুক করে বাবার দিকে তাকালো। নাইল বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, সরি। এভাবে নয়, হাঁটু মুড়ে বসে তারপর বলবেন। পিউলির বিমূঢ় চাহনি। নাইলের চোয়াল শক্ত করে আসে। দাঁতে দাঁত নিষ্পেষণ করে কটকট করে তাকিয়ে থাকে। অসহায় মুখে বলে ওঠে পিউলি, পাপা। নাইলের বুকের কোণে ব্যবচ্ছেদ ঘটে। সে আর কিচ্ছু ভাবল না। চাপা ক্ষোভ নিয়ে হাঁটু মুড়ে বসে বলল, সরি। অর্হিতা চোখের পাতা ঝাঁকিয়ে ঠোঁট প্রশস্ত করে শুষ্ক গলায় বলল, শুনতে পাইনি, জোরে বলুন। ফোঁস করে দম ফেলল নাইল। পূর্বেকার ন্যায় পিউলির ভারাক্রান্ত স্বর, পাপা, মামুনি শুনতে পায়নি। নাইল নাকের পাটা ফুলিয়ে দম আটকে বলল, সরি। অর্হিতা কিঞ্চিত রাগ মিশ্রণ করে গাঢ় গলায় বলল, কারোর উপর চড়ে বসার সময় তো আপনার গলায় অনেক জোর থাকে, এখন নেই কেন? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মিসেস অর্হিতা নাইল আনসারি? অনুপলেই ধক করে ওঠে অর্হিতার বুকটা। এই মানুষটা তার স্বামী ভুলেই গিয়েছে সে। বই থেকে চোখ সরিয়ে নাইলের দিকে এক পলক তাকালো। মেয়ের জন্য হাঁটু মুড়ে বসে পর্যন্ত গেল। আজব বাবা। চোখ সরাই অর্হিতা। নাইল শক্তপোক্ত গলায় বলল, সরি। ওকে, ডান, উঠুন আর এখন যেতে পারেন। দ্বিতীয়বার আমার গায়ে হাত তুললে খবর আছে, যান এখন। তুমি ক্ষমা করেছো পাপাকে মামুনি? পিউলির দিকে পূর্ণ নজরে তাকালো অর্হিতা। মেয়েটার চোখ দুটো ভারী সুন্দর, চেহারাটাও কি মায়াবী। কিন্তু ওকে দেখে অর্হিতার মস্তিষ্ক আবার বিগড়ে গেল। খিটখিটে গলায় বলল, তোমার পাপা সরি বলেছে, আমি শুনেছি। এখন যাও, পরে জানিয়ে দেবো আমি ক্ষমা করব কিনা। আচ্ছা, এটা নাও তোমার সরি গিফট। অর্হিতা আপত্তি করল না। পিউলির হাত থেকে বক্সটা নিয়ে নেয় অর্হিতা। নাইল ক্রোড়ে তুলে নিল পিউলিকে। বাবার কাঁধে মাথা রেখে বিদুর চোখে চেয়ে রইল অর্হিতার দিকে। অর্হিতার মধ্যে কোনো ভাবাবেশ হলো না। পিউলির মুখের সামনে খাবার ধরে রেখেছে নাইল। বাচ্চা মেয়েটা বাবার উপর ভীষণ অভিমান করেছে। সেই হেতু সকাল থেকে না খেয়ে আছে পিউলি। নাইলের আবেগ মিশ্রিত বিদুর কণ্ঠ, খেয়ে নাও পিউ, পাপা সরি বলেছি তো। পিউলি খানিকক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল। কোমল সুরে মৌনতা ভেঙে বলল, তুমি প্রমিস করো আর কখনো মামুনিকে বকা দিবে না, মামুনিকে মারবেও না। তুমি মামুনিকে মারলে আমিও আকাশের তারা হয়ে যাব। নিহি মামুনির মতো আর কখনো তোমার কাছে আসবো না, তোমাকে পাপাও বলবো না। আরই
নাইলের চোখ ভরে আসে, আঁখি নিমিলিত হতেই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নাইল বদ্ধ শ্বাসের দ্বার খোলে, মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে কান ধরে আদুরে গলায় বলল, প্রমিস করছি পাপা আর কখনো মামুনিকে বকা দেব না, মারবও না। এখন খেয়ে নাও মাই হার্ট প্লিজ। পিউলি তার মাছের মতো মুখটা হা করতেই নাইল প্রাণ খোলা হাসে। তুমি যা করেছো তা একদম ঠিক করনি নাইল। নাইল অনুতাপের সুরে বলল, আমি চাইনি বাবা, বাধ্য হয়েছি। নওশাদ সাহেব গম্ভীর গলায় বললেন, এটা জাহিলিয়াত যুগ নয়, টাকার বিনিময়ে মানুষ বেচাকেনা হবে। নাইল পূর্ণ চোখে তাকালো, নম্র গলায় বলল, আমার সামনে কোনো পথ খোলা ছিল না। অর্হিতা কিছুতেই এই বিয়ের জন্য রাজি হচ্ছিল না। তার উপর ওর ওই নোংরা ভাই একটা আধবুড়োর সাথে ওর বিয়ে দিতে চাইছিল লাখ টাকার বিনিময়ে। তাই আমি নাইলের কথা মাঝেই বলে উঠলেন নওশাদ সাহেব, তো তুমিও তো তাই করেছো, টাকার বিনিময়ে কিনে এনেছো ওই মেয়েটাকে। নাইল তপ্ত নিঃশ্বাস ফেলল। তার বাবা তাকে সামাজিক শিক্ষা ঠিকই দিয়েছে, কিন্তু উদ্ভূত অনেক পরিস্থিতি মানুষকে বিবেক বিবর্জিত কাজ করতে বাধ্য করে। নাইল মৃদু গলায় বলল, জানি, কিন্তু একবার ভাবো বাবা, যদি ওই লোকটার সাথে অর্হিতার বিয়ে হতো তাহলে কি হতো? মানছি আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু ওর ভাই মামা মামি যা করতো তা কি ঠিক হতো? নওশাদ সাহেব সচেতন গলায় বললেন, তাহলে তুমি ওকে কেন সত্যিটা বলছো না? ও তোমাকে ঘৃণা করছে। ইচ্ছে করে বলিনি, তাহলে ওর পরিবারকে আরও বেশি ঘৃণা করবে। পরিবার ছাড়া মানুষ বাঁচতে পারে না বাবা। নওশাদ সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ালেন। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই আকাশে পূর্ণ প্রকাশিত চাঁদের ফিনকি আলো তার চোখে লাগলো। তিনি সেই আলোয় নিজের স্ত্রীকে দেখতে পেলেন। ভারী গলায় বললেন, ও তোমাকে ঘৃণা করলে পিউলিকে কখনো ভালোবাসতে পারবে না। নাইল নত স্বীকার করে বলল, আমার প্রতি অর্হিতার ঘৃণা আমাদের দুজনকে আলাদা রাখবে। পিউলি নিজ যোগ্যতায় অর্হিতার মনে জায়গা করে নেবে। পিউলির যেমন অর্হিতাকে প্রয়োজন, তেমনি অর্হিতার আমাকে প্রয়োজন। ও আমাকে মেয়েকে সেফ রাখবে, আমি ওকে। আর যদি লুবানা ফিরে আসে, তার আগে যদি তোমার প্রতি অহিতার কোনো অনুভূতি তৈরি হয়? নাইল কিছুক্ষণ চুপ করে থাকলো, পর মুহূর্তে মিহি গলায় বলল, অর্হিতাকে আমি সব জানিয়ে রাখবো। লোবানার ফিরে আসা নিয়ে ডক্টররাও সন্ধিহান। তুমি জানো ওর অবস্থা কতটা ভয়ানক। ভাগ্যক্রমে সেদিন পিউলির বেশি কিছু হয়নি, আর ওকে বাঁচাতে দেবদূত হয়ে এসেছিল অর্হিতা। ওর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। সমাজ বলে কথা আছে নাইল, কতজনের মুখ আটকাবে তুমি? বিয়েতে কারো সর্বনাশ হয়ে যায় না বাবা। আমি ওর কোনো ক্ষতি করছি না। আমি শুধু আমার মেয়ের সেফটি চাই। যার সাথে অর্হিতার বিয়ে ঠিক করেছে ওই লোক এর আগেও 3 বার বিয়ে করেছে। ব্রোথেলে রেগুলার আসা যাওয়া তার। এই যুগে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না বাবা। পিউলির জন্য বডিগার্ড ন্যানি যাই রাখি না কেন, ওরা শুধু ততটুকুই করবে যতটুকু ওদের দায়িত্ব। টাকার কাছে তো আর জীবন বিলিয়ে দিবে না, কিন্তু আমার পিউলির জন্য একটা ভরসার ছায়া প্রয়োজন, আর অর্হিতা হবে সেই ছায়া। নওশাদ সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, মেয়েটা বড্ড কঠিন নাইল, ওর মনে জায়গা করা সহজবোধ্য কাজ নয়। জানি, যা পাওয়া দুর্লভ তার তেজ তত বেশি বাবা। অর্হিতাকে পুরো 2 মাস স্টাডি করেছি আমি। যেই মেয়ে ভিক্ষুককে বেশি টাকা দেওয়ার দরুন পায়ে হেঁটে বাসায় ফেরে, ভাবো তো আমার মেয়েকে একবার মেয়ে বলে মেনে নিলে ওর জন্য কি করতে পারে। তুমি আমাকে স্বার্থবাদী বলতে পারো বাবা। আমার পিউলির জন্য আমাকে যা করতে হবে আমি করব বাবা।
নাইলের সিক্ত চোখের দিকে অনিমেষ চেয়ে রইল নওশাদ সাহেব। যেন নিজেকে দেখলেন তিনি। ড্রয়িং রুমের কাউচে পা ঝুলিয়ে বসে আছে পিউলি। তার এক পায়ে মোজা পরিয়ে দিচ্ছে নাইল, আরেক পা সমান তালে ঝুলিয়ে যাচ্ছে পিউলি। তার চোখে মুখে উছলে পড়া খুশি। নাইল চোখে হাসে, মৃদু গলায় জিজ্ঞেস করে, হাসছো কেন পিউ? পিউলি গাল ভরা হাসিতে বলল, মামুনি সুন্দর। স্মিত হাসল নাইল। সকালবেলা যখন অর্হিতা তার অগোছালো জামা কাপড়ে বাইরে বেরিয়ে আসে, তখন পিউলি তার দরজার সামনে দাঁড়িয়েছিল। ঠোঁট চেপে সে কি হাসি! অর্হিতার চুলগুলো এলো থেলো, গায়ের জামাটা ছিল কুচকানো। রীতি এসে দাঁড়িয়েছে নাইলের পেছনে, অনুনয় সুরে বলল, তুমি ওঠো, আমি পিউলিকে তড়িয়ে করে দিচ্ছি। নাইল অবজ্ঞার সুরে বলল, নো থ্যাঙ্কস, আই উইল। রীতি কণ্ঠে চাপা ডাকের আবির্ভাব ঘটায়, বলল, আমার কি কোনো যোগ্যতা নেই পিউলির মা হওয়ার? রীতির করা প্রশ্নে বাবার দিকে ভূত দেখার মতো চাইল পিউলি। নাইল শান্ত গলায় বলল, রীতি, এখন এসব কথা বলার সময় না, যাও এখন। কেন? যে মেয়ে পিউলিকে মেনে নিতেই চাইছে না, তুমি তাকেই কেন বিয়ে করলে? তুমি ভালো করে জানো যে আমি... স্টপ দিস ননসেন্স রীতি। আমি তোমাকে বোনের থেকে বেশি আর কিছুই ভাবিনি। প্লিজ যাও এখান থেকে। রীতির চোখের বর্ষণ থামল না। স্ফীত হয়ে ফেপে উঠল তা, প্লাবিত হলো তার মুখমণ্ডল। প্রস্থান করে বিভীষিকাময় সেই স্থান। নাইলের বাবা সবটা শুনে নীরব রইলেন। পিউলির চোখে কৌতূহল, তার কৌতূহল দমাতে হেসে ওঠে নাইল। ক্ষীণ স্বরে বলল, চলো পিউ। নওশাদ সাহেব সন্ধানী চোখে চেয়ে বললেন, আজও কি পিউলিকে অফিসে নিয়ে যাবে? নাইল সহজ গলায় প্রত্যুক্তি করে, জি বাবা। রোজ রোজ ওকে অফিসে নিলে তোমার কাজের ক্ষতি হবে। তাছাড়া আজ 2 মাস হতে চলল পিউলি স্কুলে যাচ্ছে না। নাইলের চোয়াল শক্ত করে বিক্ষিপ্ত গলায় বলল, বেঁচে থাকলে আমার মেয়ে অনেক পড়তে পারবে। আপাতত স্কুলে না গেলে ওর বড় কোনো ক্ষতি হবে না। বাবার হাত ধরে কুটি কুটি পায়ে চলতে থাকে পিউলি। তার উচ্ছ্বাস আকাশ ছোঁয়া। সারাদিন বাবার সাথেই কাটে তার। তবে আগে এমনটা ছিল না। কাউচে বসলেন নওশাদ সাহেব। তার বুক চিরে বেরিয়ে এলো তীব্র দীর্ঘশ্বাস। সায়রা গনগনে চোখে চেয়ে আছেন। নওশাদ সাহেবের কাছে এসে খিমটি মেরে বললেন, বোনের মেয়েকে নিয়ে এমন পাগলামি না করলে কি নয় নাইলের? একটা অ্যাক্সিডেন্টই হয়েছে, এইটা নিয়ে এত চিন্তা করার কি? নওশাদ সাহেব শান্ত চোখে চেয়ে রইলেন। তার মেয়ে নিহিতার মৃত্যুর পর নিজের ভাগ্নিকে বাবার স্নেহে আগলে রেখেছে নাইল। সে স্নেহে সামান্য ব্যবচ্ছেদ মানতে নারাজ নাইল। তার ধারণা কেউ পিউলিকে মারতে চায়, যার দরুন ওই অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। রীতির গালে চপাট করে এক চর বসিয়ে দিলেন সায়রা। রাগে ফেটে পড়ে বললেন, একটা ছোট বাচ্চা মেয়েকে বশ করতে পারলি না, আর ওই নাইলটাকেও না। কি পারিস তুই? রীতি ছমছমিয়ে কেঁদে বুক ভাসায়। আর্দ্র গলায় বলল, আমার কি দোষ? আমি কি করব? নাইল কখনো আমার দিকে এগিয়ে আসেনি। আসিনি তো তুই যেতে পারলি না? প্রথমে ওই লুবানা, এখন আবার এই অর্হিতা। লুবানার সাথে বিয়েটা হতে হতে হলো না, আর অর্হিতাকে তো বিয়ে করেই নিয়ে এসেছে। কাউকে জানালো না পর্যন্ত। এই ছেলে বহুত ধুরন্ধর। রীতি এক নাগারে কেঁদেই যাচ্ছে। সায়রা খুব করে চেয়েছেন তার বোনের মেয়েকে নাইলের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দিতে। মেয়েটা অনেক সহজ সরল, তিল থেকে তাল করার জো নেই তার। পড়ালেখা আর রান্নাবান্না ছাড়া কোনো কিছুতেই তার পদার্পণ নেই। মেয়েটার এই বোকামির জন্যেই সায়রা চিন্তিত।
কোথায় গোছাবে একে? বারান্দায় দাঁড়িয়ে নাইলের গাড়ির দিকে তাকিয়ে আছে অর্হিতা। পিউলিকে গাড়িতে বসিয়েছে ড্রাইভিং সিটের পাশেই। আজ তমাল নেই, বাসায় আরও একটা গাড়ি আছে। মূলত নাইল নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে যতক্ষণ না সেখানে অন্য কারো প্রয়োজন পড়ে। হতাশ শ্বাস ফেলে অর্হিতা। তার ভাগ্যেই এসব হওয়ার ছিল। নাইলকে অপছন্দ করার কিচ্ছু নেই। লোকটা যথেষ্ট মার্জিত আর সুশীল। বিয়ের আগে যতবার তার সাথে দেখা হয়েছে, নাইলের ব্যবহার তাকে বারবার তাকে নিয়ে ভাবতে বাধ্য করেছে। কিন্তু অর্হিতা এখন কোনো মতেই বিয়ের জন্য প্রস্তুত ছিল না। তার উপর একটা বাচ্চাকে সামলানো তার কর্ম নয়। সে পড়তে চেয়েছে, নিজেকে গড়তে চেয়েছে, তাই বিয়ের ব্যাপারে অনীহা। পিউলি মেয়েটাকে বড্ড মায়া হয় তার। মেয়েটা মামুনি মামুনি বলে মুখে ফেনা তুলে ফেলে। কিন্তু নাইলের কাজটা তার মোটেও পছন্দ হয়নি। কেন টাকার বিনিময়ে তাকে কিনে নেওয়া হবে? সে কি কোনো পণ্য? না। তাহলে অনিশা একটা লোভী অর্হিতা ভাবতে পারেনি টাকার জন্য বোনকে বিক্রি করে দেবে। এতটা বোঝা সে? চোখ ভরে আসে অর্হিতার। ভেবে পায় না কি করবে সে। বিয়ে তো বারবার হয় না, আর যা হয়ে গেছে তা সে চেয়েও অস্বীকার করতে পারবে না। কিন্তু সে পণ্য নয়। বুকের খাঁচায় দীর্ঘশ্বাস জমিয়ে ডাইনিং টেবিলে এসে বসে অর্হিতা। খিদেই পেটের নাড়ি ভুড়ি পেঁচিয়ে যাচ্ছে। যুবা সার্ভেন্ট কলরব এসে অর্হিতাকে খাবার সার্ভ করে। অর্হিতা নাক কুচকায়। এত দামি খাবার খাওয়ার অভ্যেস তার নেই। মৃদু গলায় কলরবের উদ্দেশ্য করে বলল, আমাকে এই জুস টুস দিতে হবে না, 2টো পরোটা আর একটা ডিম ভেজে দিলেই হবে। তারা বুঝি এসব খায় না? ও বড়লোক তো, তাই হয়তো। আমার আবার এসবে পেট ভর্তি হয়। আপনি আমার জন্য এসবই নিয়ে আসুন। কলরব অপ্রস্তুত চোখে তাকালো। টেবিল ভর্তি খাবার থাকার পরেও আবার বায়না। তবে সেটা পালন করতে বাধ্য। কিন্তু বিপত্তি বাঁধল সায়রার। জোরালো গলায় বলে ওঠেন তিনি, অর্ডার তো এমনভাবে করছো যেন রেস্টুরেন্টে খেতে এসেছো। অর্হিতা অগ্রাহ্য চোখে তাকালো। স্লিভলেস ব্লাউজের সাথে গাঢ় কমলা রঙের মিহি জর্জেটের শাড়ি পরেছে সায়রা। অর্হিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মহিলা যথেষ্ট সুন্দরী বলা চলে। এই বয়সেও চামড়া কুঁচ নেই, কেমন টান টান ভাব। চোখগুলো মাশাআল্লাহ। বয়স অনুসারে শরীরের মেদ বাড়েনি, কিন্তু এখন তার কাছে সায়রাকে বাংলা ছবির ভিলেন রানী রিনা খান মনে হচ্ছে। অর্হিতা সম্মানের সাথে বলল, আপনি কি আমাকে কিছু বললেন? সায়রা রোষ ভরা গলায় বলল, তোমাকেই বলছি, অর্ডার তো এমনভাবে করছো যেন এই বাড়ির মালকিন তুমি। অর্হিতা ভ্রু কুটি করে চোখের কোণ ক্ষীণ করে বলল, কেন? আপনাদের বাড়ির মালকিন বুঝি 2টো পরোটা আর ডিম ভাজি খায়? আমার মামার অবশ্য এত টাকা পয়সা নেই, তবুও রোজ সকালে মামি 2টো সিদ্ধ ডিম, 4টে পরোটা আর 1 গ্লাস দুধ খায়। যার পরনায় অপমান বোধ করল সায়রা। ক্ষণক্ষণে গলায় বললেন, কি বলতে চাও তুমি? কিছু না, তবে আমি যতটুকু শুনেছি আপনি মিস্টার টাকার কুমিরের সৎমা। তবে আমার কেন জানি আপনাকে তার বায়োলজিক্যাল মাদার মনে হচ্ছে। স্বভাবে কি মিল! তবে কথায় আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে। সায়রা রাগে গজগজ করছে। তীক্ষ্ণ জ্বলন্ত চোখে চেয়ে শ্বাস ভারী করে বললেন, বেয়াদব মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক! এই শিক্ষা দিয়েছে তোমার পরিবার তোমাকে? অর্হিতা হেয়ালি হাসল। কটাক্ষপূর্ণ গলায় বলল, আমার তো বাবা মা নেই, আমার তো বাবা মাই নেই, শিক্ষা পাবো কোথা থেকে? কিন্তু আপনাদের ছেলের তো বাবা মা সবই আছে, তবু আদিম মানুষের মতো আচরণ। রাগে উৎকণ্ঠিত হয়ে অর্হিতার গালে চড় মারতে গেলেই সায়রার হাত আটকে ধরে নওশাদ সাহেব। ক্ষুব্ধ চোখে চেয়ে শক্ত গলায় বললেন, ঘরে যাও সায়রা, দ্বিতীয়বার যেন এই ভুল না হয়।
ফুঁসতে থাকে সায়রা। গনগনে রাগে জলের ধারা বইয়ে নিজ কক্ষের পানে হাঁটা ধরলেন। নওশাদ সাহেবের ব্রেরাময় চাহনি অস্বস্তি ঘিরে ধরল তাকে। প্রথমে নাইল, এখন আবার সায়রা। ভাবতে পারছেন না তিনি। লজ্জিত গলায় বললেন, তুমি কিছু মনে করো না মা, তোমার যা খেতে ইচ্ছে করবে ওদেরকে বলে দিও, কোনো সংকোচ করো না। অর্হিতা মুক্ত শ্বাস ফেলল, সশব্দে বলে উঠল, ধন্যবাদ। আদৌ কি আমার সে অধিকার আছে? নওশাদ সাহেব বিমূঢ় চোখে চাইলেন, পরক্ষণেই চাহনিতে টেনে আনলেন সরলতা। বললেন, আমার ছেলেটা ততটা খারাপ নয়, একটা ভুল করে ফেলেছে। তোমার সাথে ও যা করেছে এর শাস্তি তুমি ওকে দিতে পারো, তাতে আমার আপত্তি নেই। নায়েল নিজেও তোমার কাছে তা স্বীকার করেছে, কিন্তু কিন্তু পিউলির কোনো দোষ নেই এতে। ও তোমাকে মা মেনে নিয়েছে। একজন বাবা হয়ে আমি কখনো আমার মেয়ের সাথে একটা বিবাহিত ছেলের বিয়ে দেব না। তোমার মতামতকে আমি পূর্ণ সাপোর্ট করি, কিন্তু জীবন তো সহজ সরল নয় মা। ঘূর্ণায়মান পৃথিবীর মতো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাও গোলক ধাঁধা। তার এপিঠ ওপিঠ দুপিঠই আমাদের ভাবনার বাইরে। যা চাই তা ঘটে না, কিন্তু যা চাই না তাই ঘটে যায় অবিলম্বে। ঘটে যাওয়া দারুণ ঘটনা বা দুর্ঘটনা দুটোই আমাদের উপর ন্যস্ত। আমরা তাকে কোনভাবে গ্রহণ করব। কারো কাছে যা সুখকর, আবার কারো কাছে তা দুঃখজনক। এই যে বর্ষা এলেই প্রকৃতি সাজে নতুন সাজে। চারদিকে অথই জলে ক্লান্ত শ্রান্ত ধরণীতে নেমে আসে নব যৌবনা প্রাণের জোয়ার। কিন্তু এই বর্ষায় আবার দিন আনে দিন খায় মানুষের জন্য প্রাণনাশক। আমরা চেয়েও অনেক কিছু বদলাতে পারি না, মানিয়ে নিতে হয়, কিন্তু তা সহ্যের বাইরে নয়। তোমাকে জোর করার কেউ নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। তোমার যা ঠিক মনে হয় তাই করবে। অর্হিতা মনোযোগ সহকারে সব শুনল, কিন্তু কোনো করল না। নওশাদ সাহেব বাড়ির বাইরে চলে গেলেন। অর্হিতার খিদে মরে গেল। চপল পদযুগল বাড়তে লাগলো নির্দিষ্ট গন্তব্যের দিকে। ডিভানের উপর বুক লাগিয়ে শুয়ে আছে পিউলি। দুই হাতের কোনোই ভেঙে ডিভানের সাথে ঠেকিয়ে চিবুকের নিচে গিয়ে রেখেছেন। গোল গোলে চোখ চেয়ে আছে সামনে রাখা ল্যাপটপের স্ক্রিনে। ছোট ছোট দাঁত বের করে খিলখিলিয়ে হেসে যাচ্ছে পিউলি। স্ক্রিনে তখন মোটু পাতলু কার্টুন দৃশ্যমান। নিজের চেয়ার থেকে পিউলির দিকে তাকিয়েই মুচকি হাসে নাইল। নাইল আর নিহিতা যমজ ভাই বোন। ভার্সিটিতে পড়াকালীন সেখানকার এক ছাত্রলীগের নেতার সাথে সখ্য করে ওঠে নিহিতার। পরিচয় থেকে পরিণয় ঘটতে বেশি সময় লাগেনি, কিন্তু হঠাৎ করেই একদিন শ্বশুরবাড়ি থেকে ফিরে আসে নিহিতা। তখন সে সন্তান সম্ভবা। মাস দুয়েক যাওয়ার পরও যখন ও বাড়ির কেউ খোঁজ নিল না, তখন নওশাদ সাহেব শঙ্কিত হলেন। তিনি খবর পাঠালেন, কিন্তু ও বাড়ির মানুষ নিহিতার উপর আরোপ লাগালো। নিহিতার স্বামী মাহিম জানায় নিহিতার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যা সে নিজের চোখে দেখেছে। তার কাছে উপযুক্ত প্রমাণও আছে। সব প্রমাণই নিহিতার বিপরীতে। যে ছেলেটাকে নিয়ে নিহিতাকে সন্দেহ করা হয় তাকে অনেক খুঁজেছে নাইল, কিন্তু পায়নি, কারণ তাকে শুধু নিহিতাই দেখেছে। কোনো ছবিতেই ছেলেটির চেহারা দৃশ্যমান নয়। নিহিতা বলেছে ছেলেটার সাথে তার এমনিতেই জানাশোনা ছিল। এর চেয়ে বেশি কিচ্ছু না। অনেক ঝামেলার পর ডিভোর্স হয়ে যায় তাদের, কিন্তু নিহিতা তখন প্রেগনেন্ট। সেই হিসেবে আইনত ডিভোর্স গ্রান্টেড নয়। কিন্তু সন্তানের কথা ও বাড়ির কাউকে জানানো হয়নি। মাস চারেক পর মাহিম আবার বিয়ে করেন। পিউলির জন্মের 6 মাস পর অ্যাক্সিডেন্টে মরে যায় নিহিতা। ভড়কে যায় নাইল। তার মায়ের মৃত্যুও হয়েছিল তার অ্যাক্সিডেন্টে। নিহিতারও। তার মায়ের মৃত্যু হয়েছিল কার অ্যাক্সিডেন্টে, নিহিতারও। একবার নাইলের মনে হয়েছিল হয়তো কাজটা মাহিম করছে ঝামেলা শেষ করতে, কিন্তু পরক্ষণেই সে ভেবেছে মাহিম তো জানেই না এই সন্তানের কথা। পিউলিকে বাবার স্নেহেই প্রতিপালন করে নাইল।
তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে নওশাদ সাহেব। আপত্তি করল না সে। লুবানার সাথে বিয়ে ঠিক হতেই তাদেরকে সবটা জানানো হয়। শুধু অনুরোধ করে পিউলিকে যেন কখনো এইটা না বলা হয় যে নাইল পিউলির বায়োলজিক্যাল ফাদার নয়। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পরেই সেই মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। নাইল ড্যাম শিওর কেউ ইচ্ছে করে এসব করছে। পিউলি হয়তো তাদের টার্গেট, কিন্তু কেন? নাইলের ভাবনা কাটে তার মুঠো ফোনের ভাইব্রেশনে। ওপাশ থেকে কি বলল কে জানে। নাইল উদ্বিগ্ন হয়ে পড়ল। পিউলির কাছে গিয়ে মৃদু গলায় বলল, পিউ, পাপা বাইরে যাচ্ছি, তুমি এখানেই থাকো। আমি শ্যামল আঙ্কেলকে বলে যাচ্ছি, কিছু লাগলে তাকে বলো। ওকে পাপা। আর এখান থেকে বের হবে না। পাপা একটু পরেই ফিরে আসছি। ওকে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ডাক্তাররা ব্যস্ত। আচমকা লুবানার অবস্থার অবনতি ঘটেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডাক্তার আজমল সেখান থেকে বের হতেই তাড়া দিয়ে জিজ্ঞেস করল নাইল, এখন কি অবস্থা? ডাক্তার আজমল জ্যোতিহীন গলায় বলল, দেখুন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা আপাতত আপনাকে কোনো আশা দিতে পারছি না, বাকিটা ভাগ্য। করুণ শ্বাস ফেললেন তিনি। নাইল বাইরে থেকে গ্লাস গলিয়ে একবার ভিতরে তাকালো। মেয়েটার অবস্থার জন্য হয়তো সেই দায়ী। তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টি নেমেছে দুপুর লগ্নে। সেই বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরেছে নাইল। লুবানের অবস্থা দেখে তার কাজে মন বসাতে পারেনি নাইল। লুবানার বেঁচে থাকা জরুরি, কারণ সেই বলতে পারবে এই অ্যাক্সিডেন্টে কে ঘটিয়েছে। পিউলির ভেজা চুলে তোয়ালে ঘষছে নাইল। পিউলিকে গোসল করিয়ে এনেছে। বিছানায় বসিয়ে তার চুল মুছে দিচ্ছে। পিউলি টুকটুক করে হাসছে। নাইল শান্ত গলায় প্রশ্ন করে, পিউ, সেদিন লোবানা আন্টি কার সাথে দেখা করতে গিয়েছিল? পিউলির চোখ পিটপিট করে। চোখের উপর পড়ে থাকা অগোছালো চুলগুলো হাতের তালুর সাহায্যে ঘষে সরিয়ে দেয়। আদুরে গলায় বলল, আঙ্কেলের সাথে। নাইল আগ্রহদীপ্ত হয়ে বলল, কোন আঙ্কেল? তুমি চেনো তাকে? আর কখনো দেখেছিলে? পিউলি চুপ মেরে যায়। তার ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে মনে করার চেষ্টা করে আদেও সে ওই আগন্তুককে আগে কখনো দেখেছে কিনা। লোবানা সেদিন পিউলিকে শপিং মলে নিয়ে যায়। আসার পথেই কার অ্যাক্সিডেন্ট হয়। পিউলি মাথা ঝাঁকায়, যার মানে সে মনে করতে পারছে না। হতাশ শ্বাস ফেলল নাইল। দৈবত কর্কশ স্বরে ফিরে তাকায় সে। এই যে মিস্টার টাকার কুমির, শুনতে পাচ্ছেন? নাইল ভ্রু বিলাস করে, সন্দিগ্ধ চোখে চেয়ে বলল, কিছু বলবেন? অর্হিতা পিউলির দিকে তাকায়। একটা জিন্সের হাফ প্যান্ট আর গোলাপি সাদার মিশ্রণে ফ্রক পরেছে পিউলি। অর্হিতাকে দেখে অথর ছড়িয়ে হাসে। অর্হিতা চোখ ফেরায়। মেয়েটার হাসি দেখলেই গলে যেতে ইচ্ছে করে। চোয়াল শক্ত করে অর্হিতা ঠান্ডা গলায় বলল, আমার ওয়াশরুমের ট্যাপ দিয়ে পানি আসছে না, একটু দেখবেন? নাইল ঘুরে তাকায়। টেবিল থেকে চিরুনি নিয়ে পিউলির চুল আঁচড়াতে থাকে। নিরুদ্বেগ গলায় বলল, কলরবকে বলুন লোক এনে ঠিক করিয়ে দেবে। কেন, আপনি ঠিক করতে পারেন না? অর্হিতার ঠেসমারা কণ্ঠে নাইল অপ্রস্তুত হয়। পিউলিকে বিছানার উপর থেকে কোলে নিয়ে বলল, চলুন, দেখছি। নাইলের কক্ষের পাশেই পিউলির কক্ষ। তার ডান দিকে অর্হিতার। অর্হিতার কক্ষের বারান্দা আর পিউলির কক্ষের বারান্দা একই। ট্যাপ খুলে ফেলেছে নাইল, কিন্তু তার আগে ছাদে গিয়ে পানির লাইন বন্ধ করে দিয়ে এসেছে। পিউ দাঁড়িয়ে আছে অর্হিতার বিছানার উপর। উৎসুক নজরে চেয়ে আছে সে। ট্যাপের মুখে ময়লা জমে পানি আসতে বাধা দিচ্ছিল। অর্হিতা নাইলের পাশেই দাঁড়িয়ে আছে। নাইল কি করছে তাই দেখছে মনোযোগ দিয়ে। চকিতে ট্যাপের পাইপ দিয়ে দুদরমণীয় জলস্রোত শুরু হয়।
তা গিয়ে হানা দেয় নাইলের চোখে। ছিটকে সরে আসে নাইল। তড়িঘড়ি করে নাইলকে সামলাতে গিয়ে তার উপর পড়ে যায় অর্হিতা। জলস্রোত সমান্তরালে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ছে। সেখান থেকে তাদের দুজনের শায়িত শরীরে সেকেন্ডের ব্যবধানে এমন বিব্রতকর ঘটনার সম্মুখীন হবে তারা বুঝতেই পারেনি। অর্হিতার সম্পূর্ণ ভর নাইলের বক্ষপুটে। বরফের মতো জমে গেছে অর্হিতা। হুটোপুটি করে উঠে দাঁড়ায়। ভিজে চুপচুপ দুই কপতি একে অন্যের দিকে তাকাতে পারছে না। নাইলের স্যান্ডো গেঞ্জি ভিজে তার কায়া দৃশ্যমান। অর্হিতার অথর বেয়ে গড়িয়ে পড়ছে পানি। অপ্রস্তুত গলায় বলল, সরি। নাইল চোখ উঠালো না। তার মাথায় রাগ চেপেছে। পানির লাইন সে বন্ধ করে দিয়ে এসেছে, তাহলে পানি এলো কোথা থেকে? নির্ঘাত কেউ ছেড়েছে। নাইল অনুতপ্তের সুরে বলল, সরি, আসলে আমি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অর্হিতা। তাকে দেখে জ্যোতিহীন চোখে চাইল পিউলি। ওয়াশরুমের দরজার কাছে এসে জোর গলায় বলে ওঠে নাইল, পিউ, কলরব ভাইয়াকে ডেকে আনো, বলো পাপা ডাকছে। পিউলি ঝলমলে গলায় বলল, ওকে পাপা। বিছানা থেকে নেমেই ছুট লাগায় পিউলি। একপাশে দাঁড়িয়ে আছে অর্হিতা। ভেজা শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। নাইলের অবাধ্য চোখ গিয়ে আবদ্ধ হচ্ছে অর্হিতার ভেজা আঁখি পল্লবে। দীর্ঘ পল্লব ভিজে একে অপরকে জড়িয়ে আছে। মুখে জমে আছে পানি। তা চেপে চেপে মুছে নিচ্ছে অর্হিতা। তার ভেজা ওষ্ঠাধর ক্রমশ কম্পিত হচ্ছে। পরিস্থিতির অস্থিরতা কমাতে ওয়াশরুমে গিয়ে ঢোকে নাইল। হুড়োহুড়ি করে কক্ষে প্রবেশ করে কলরব। ওয়াশরুমের ভিতর দিকে উকি মারতেই নাইল তর্জন গর্জন করে বলল, পানি ছেড়েছে কে? কলরব থতমত খেয়ে বলল, রীতি ম্যাম বলল পানি আসছে না, তাই ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখি লাই যখন বন্ধ তখন তোমার দুর্বল মস্তিষ্কে ঢুকে নিচে কেউ হয়তো বন্ধ করেছে। যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করে দিয়ে আসো। প্লাম্বারকে খবর দাও। গো ফাস্ট। জি জি স্যার। নীলাপ্রের দিকে উদাস চিত্তে চেয়ে আছে অর্হিতা। শুভ্র সতেজ জলদের লুকোচুরি খেলা, প্রভঞ্জনে মৃদু দোল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে সে। এক পশলা বৃষ্টি হতেই ঝলমলে নীলাভ্রের বুক ছিঁড়ে উড়ছে থোকা থোকা জলদ। চকিতে বাড়ির সামনে কাউকে দেখে ভ্রু কুচকায় অর্হিতা। টান টান চোখে চেয়ে বুঝতে পারল উক্ত ব্যক্তি আর অন্য কেউ নয়, তারই ভাই অর্নিশ। অর্হিতা কাল বিলম্ব করে না, দ্রুত পা চালিয়ে নিচে নেমে আসে। কিন্তু বিপত্তি বাধে সেখানেই। সিঁড়ির শেষ প্রান্তে এসে হাঁটু মুড়ে পড়ে যায় অর্হিতা। তার আঙ্গুলের ডগা ফেটে গিয়ে লৌহুর স্ফীত ধারা বইতে থাকে। অর্হিতার আর্ত চিৎকারে রান্নাঘর থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসে কলরব। থমকে যায় সে। নাইল তার বাবার ঘরেই ছিল। তারাও একে একে জড়ো হয়। ব্যথায় কাতরাতে থাকে অর্হিতা। দরজা দিয়ে রীতির সাথে প্রবেশ করে পিউলি। অর্হিতাকে দেখে জল ছলছল আঁখি তার। ভ্যাভ্যা করে কেঁদে অস্থির। পিউলির এই অবস্থায় নিজেকে ভুলে যায় অর্হিতা। রীতি গম্ভীর গলায় বলে ওঠে, বাইরে একটা লোক এসেছে, নাইলের সাথে দেখা করতে চায়। নাইল জানে কে এসেছে, তাই সে প্রতিক্রিয়াহীন। নাইল অর্হিতার দিকে তাকিয়ে কারো গলায় প্রশ্ন করে, এভাবে ছুটছিলেন কেন? ট্রেন মিস হয়ে যাচ্ছে আপনার? অর্হিতা তার ব্যথা ভুলে গেল। টকবগে গলায় বলল, ভাইয়া কেন এসেছে আপনার কাছে? নিরুত্তর নাইল। সকলের সামনে এক অদ্ভুত কাজ করে বসল সে। অর্হিতাকে পাঁচ কোলে করে নিয়ে বলল, রীতি, বাবার ঘর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। পিউলি, আমার সাথে এসো। কলরব গিয়ে বাইরের লোকটাকে ড্রয়িং রুমে বসতে বলো, আমি আসছি।
অর্হিতা বিস্মিত চোখে চেয়ে রইল। আতকে উঠে নাইলের কলার খামচে ধরেছে সে। নাইলের সোজা দৃষ্টি, অর্হিতার ঘোর লাগা চাহনি নাইলের গম্ভীর মুখে। কক্ষে নিয়ে বিছানায় আধশোয়া করে বসাই অর্হিতাকে। রীতি ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে, তাকে চলে যেতে বলে নাইল। রীতি একবার কঠিন চোখে তাকায় অর্হিতার দিকে। বিছানায় উঠে বসে পিউলি, একদম অর্হিতার পায়ের কাছে। নাইল তুলো দিয়ে প্রথমে রক্ত মুছে নেয়। পিউলি থেমে থেমে ফু দিচ্ছে আর বলছে, মামুনি ব্যথা করছে। অর্হিতা জবাব দিল না। সে অনিমেষ চেয়ে রইল নাইলের দিকে। লোকটার মধ্যে কোনো উত্তেজনা নেই, স্বাভাবিক সে। ব্যান্ডেজ করে ক্ষান্ত হয় নাইল, আর কোনো কথা না বলে পিউলিকে নিয়ে বেরিয়ে আসে। অর্হিতা ফ্যাল করে চেয়ে রইল। ড্রয়িং রুমে বসে আছে অর্নিশ। নাইল পিউলিকে নওশাদ সাহেবের কাছে যেতে বলল। কাউচের একপাশে বসে প্রশ্ন ছড়ে, কেন এসেছেন? অর্নিশ মৃদু হাসল, মেয়ে গলায় বলল, মানে আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল। নাইল ক্ষুব্ধ চোখে চাইতেই অর্নিশ অধৈর্য গলায় বলল, আরে রাগ করবেন না, এইগুলো ধার হিসেবে দেব, শোধ করে দেবো পরে। মাত্র 3 লাখ হলেই চলবে। শটান করে উঠে দাঁড়ায় নাইল, ক্রোধিত গলায় বলল, গেট আউট, আই সে গেট আউট। অপমান বোধ করল অর্নিশ, রুষ্ট গলায় বলল, দেখুন নাইল, আমি আপনাকে যেতে বলেছি, 15 লাখ টাকা দিয়েছি আপনাকে, আবার কোন সাহসে এসেছেন? কেমন ভাই আপনি? শুধু অর্হিতা আমার কাছে সময় চেয়েছিল বলে? না হলে একটা টাকাও পেতেন না আপনি। বের হন এই বাড়ি থেকে, আর কখন এখানে আসবেন না। জাস্ট লিভ। ঢোক গিলল অর্নিশ, কণ্ঠে চাপা রাগ, চোখ ভরা রোষ। বিছানায় বসে খুটখুট করছে অর্হিতা। পায়ের আঙ্গুলের ব্যথা বেড়েছে, কনকন করছে। পা গুটিয়ে নিয়ে আঙুলের মাথায় হাত ছোয়ালো অতি সন্তর্পণে। ব্যথা যেন ক্রমশ তরতরিয়ে উপরে উঠে আসছে। ঘড়িতে তখন 10টা। ব্যথায় উলুথুলু নড়াচড়ায় বিছানায় হাল বেগতি। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে নাইল, স্বাভাবিক অভিব্যক্তি। তার কোলে পিউলি, চিলতে হাসি পিউলির ছোট্ট লাল ঠোঁটে। মাকে দেখার উপচে পড়া খুশি। অর্হিতাকে কাতরাতে দেখে ভ্রুতে টান পড়ে নাইলের। চোখের কোটরে বিস্ময় খেলিয়ে বলে, আপনি ঠিক আছেন? মুখ ঘুরিয়ে নেয় অর্হিতা। পিউলি মনমরা চোখে বাবার দিকে তাকায়। নাইল নিরুত্তেজ। পিউলিকে বিছানার ওপর দাঁড় করিয়ে বেডশিট টেনে যতটুকু গোছানো যায় ততটুকুই করল। যার পরনায় অবাক হয় অর্হিতা। এই লোকটা কি অদ্ভুত! গজে রক্ত ভরে আছে, তাই দেখে অবিচলিত চোখে তাকায় নাইল। বেডসাইড টেবিলে রাখা ফার্স্ট এইড বক্সটা নিয়ে পুনরায় ব্যান্ডেজ করে অর্হিতার পায়ে। আগের গজটা ঝুড়িতে ফেলতেই অর্হিতার শক্ত কণ্ঠে সপ্রতিভ হয় নাইল। ভাইয়াকে টাকা কেন দিয়েছেন আপনি? নাইলের নজর বিদ্ধ হয় পিউলির ছোট্ট গোলুমলু মুখে। শুষ্ক চোখে চেয়ে আছে সে, বাবার দিকে ছোড়া প্রশ্নের উত্তরের অপেক্ষায়। নাইল শান্ত গলায় বলল, পিউ, দাদুর কাছে যাও। ওকে বাবা, গুড নাইট মামুনি। পিউলির দিকে তাকালো না অর্হিতা। তার শক্ত কঠিন স্থির দৃষ্টি নাইলের দিকে। পিউলি বিছানা থেকে নেমে বেরিয়ে যায়। নাইল অর্হিতার কাছে এসে দাঁড়ায়, একটু ঝুঁকে বিছানায় হাত রাখে। নাইলের মুখটা এখন সেন্টিমিটার ভেদে অর্হিতার কাছে। মোলায়েম গলায় বলল, আপনি আমাকে বাধ্য করেছেন। আমি আপনার কাছে সময় চেয়েছি নায়েল। এই সময়টা তো আমার কাছে নেই অর্হিতা। পিওর আপনাকে প্রয়োজন। নিজের অজান্তেই অর্হিতার মুখ থেকে বেরিয়ে এলো এক অপ্রত্যাশিত কথা। আর আপনার?
নিজের কথায় নিজেই অবাক হয় অর্হিতা। ভাষা ভাষা চোখে নায়েলের দিকে চাইতেই বিগলিত হাসে নায়েল। লোকটার হাসিতে মাধুর্যতা আছে। প্রথম দিন দেখা করতে গিয়েও এভাবেই হেসেছিল লোকটা, অধরের কোণে গহন হাসি। অর্হিতাকে চরম পর্যায়ে অবাক করে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তার চেয়ে বেশি প্রয়োজন? নায়েলের উষ্ণ নিঃশ্বাসে বিদ্যুৎ খেলে গেল অর্হিতার শীতল দেহ পিঞ্জরে। থামল না নায়েল। পা চালিয়ে দরজার কাছে আসতেই অর্হিতার বিষাদগ্রস্ত কণ্ঠ, আমার জায়গায় আপনি হলে সবটা মেনে নিতে পারতেন? অর্হিতার কথা কর্ণগোচর হতেই দৃঢ় হয় নায়েল। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে উদাস এসে বলল, হয়তো কখনো জানবেন আপনার বর্তমান জায়গায় আমি আরো আগে থেকেই দাঁড়িয়ে আছি। নায়েলের কথার মানে বুঝল না অর্হিতা। ভাবিত নয়নে অনিমেষ চেয়ে রইল সে। অর্হিতার বোধগম্য হল না, তার চক্ষু দর্পণ থেকে অনেক আগেই লুপ্ত হয়ে গেছে নায়েল। সবুজাব কৃত্রিম বাতির মৃদু আলোক ছটায় বসে আছে নায়েল। বিছানার হেডবোর্ডের সাথে হেলিয়ে রেখেছে মাথা। তার মুদিত আখি যুগলে ভেসে উঠেছে অর্হিতার মিষ্টি মুখচ্ছবি। মেয়েটার শরীরের মিষ্টি গন্ধ তার দেহ পিঞ্জরে আলোড়ন তুলেছে। লুবানার সাথে নায়েলের বিয়েটা হঠাৎ করেই ঠিক করা হয়। নওশাদ সাহেব নিজের বন্ধুর মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করতে বেশি সময় নেয়নি। নায়েলও সম্মতি দেয়। নিহিতার হঠাৎ বিয়ে, ডিভোর্স, পিউলি, এসব কিছুর মাঝে নায়েল নিজেকে নিয়ে ভাবতে পারেনি কখনো। তাই বিয়েতে অসম্মতি হওয়ার কোনো যুৎসই কারণ ছিল না। আর পিউলির একজন মায়ের খুব প্রয়োজন ছিল, কিন্তু সহসা সবকিছু উল্টোপাল্টা হয়ে গেল। কিন্তু অর্হিতার প্রতি কিছু একটা অনুভব করে নায়েল, যা লুবানার ক্ষেত্রে হয়নি। তবে এই অনুভূতির কোনো নাম নেই তার কাছে। আচমকা চকচকে আলোর তীক্ষ্ণ ফলা হানা দেয় নায়েলের চোখে। অমিলিত গম্ভীর চিন্তিত আনন্দ। নায়েল সোজা হয়ে বসে, হাতের মোবাইলটা বালিশের উপরে রেখে সতর্ক কণ্ঠে বলল, বাবা তুমি? নওশাদ সাহেব নৈঃশব্দে শ্বাস ফেললেন। সেই শ্বাসে ছিল তীব্র বিতৃষ্ণা। বিছানার উপর নিরুদ্বেগ চিত্তে বসলেন। চোখের চশমাটা ঠিক করে নায়েলের দিকে চাইলেন। পরন্ত শ্বাসের সাথে বললেন, লুবনার বাবার সাথে দেখা হয়েছিল আজ। নায়েল অনুতপ্ত চোখে তাকালো, ভারী গলায় বলল, আমি তো চেষ্টা করছি বাবা, লুবানার অবস্থা ভালো না। আমি আমার চেষ্টার ত্রুটি রাখছি না। নওশাদ সাহেব দুঃখী গলায় বললেন, মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। নায়েলের বুক ছিঁড়ে বেরিয়ে এলো হতাশ শ্বাস। সবকিছু এত জলদি ঘটে গেল, সে কিছুই করতে পারেনি। নওশাদ সাহেব আচমকা সন্দিগ্ধ গলায় বললেন, অহিরতা মেয়েটা বড্ড কঠিন। আমার মনে হয় ওকে সবটা জানিয়ে দেওয়া উচিত তোমার। নায়েল কিছু সময় নীরব রইল। মৌনতার দ্বার ভেঙে বলল, হ্যাঁ আমি দেখছি বাবা, অর্হিতাকে সবটা জানানোর চেষ্টা করব, কিন্তু থেমে গেল নায়েল। নওশাদ সাহেব উদ্গ্রীব চোখে চেয়ে বললেন, কিন্তু কি? নায়েল কথা ঘুরালো, বলল, কিছু না, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো গিয়ে, না হলে শরীর খারাপ করবে তোমার। ভরসা রাখো আমার উপর, পিউলির কোনো ক্ষতি হবে না। নওশাদ সাহেব ছেলের কথা মেনে নিলেও স্বস্তি পেল না। নীরবে ত্যাগ করলেন নায়েলের কক্ষ। যাওয়ার আগে বাতি নিভিয়ে গেলেন। নায়েল শটান হয়ে শুয়ে পড়ল। কাকে সন্দেহ করবে সে? কে হতে পারে? কার সাথে দেখা করতে গিয়েছিল লুবানা?
সকল প্রশ্ন নাইলের চোখের সামনে ঝিঝি পোকার মতো উড়তে লাগলো। নিভু নিভু চোখে সেই আলোর ঝলকানিতে নাইল দেখতে পেল অর্হিতাকে। হাসি ফুটে উঠল নাইলের ব্যথাতুর চিন্তিত মনে। ঘুমের সাগরে হাতড়ে ঘুমের দেশেই তলিয়ে গেল সে। সাথে নিল একরাশ আশা। 2 দিন চলে গেল প্রকৃতির নিয়মেই। অর্হিতার পায়ের ব্যথা অনেকটাই কমে এসেছে। প্রকৃতির ধরা বাঁধা নিয়ম অনুযায়ী ক্ষত সেরে যায় তার আপন সময়ে। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ছিল না অর্হিতা। মেয়েটার ভোরে ওঠার অভ্যেস কিনা, তাই সকাল সকাল খেয়ে নিয়েছে। সকালের নাস্তায় যখন সকলে মশগুল, সিঁড়ি বেয়ে নামছে অর্হিতা। গায়ে হলুদ রঙের 3 পিস, কাঁধে ঝোলানো হ্যান্ডব্যাগ নিয়ে বিনা দ্বিধায় হেঁটে যাচ্ছে। বাড়ির আরও কজন লোকের উৎসুক নজর যে তার গতিবিধিতে তাক করা, তা অর্হিতা দৃষ্টিগোচর হলো না। নাইলের রাশভারী কণ্ঠে থমকে যায় অর্হিতা। অর্হিতা কোথায় যাচ্ছেন? অর্হিতার সামনে এসে দাঁড়িয়েছে নাইল। ভ্রুজোড়া নাচিয়ে সন্ধানী চোখে চেয়ে ফের প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? অর্হিতা ভাবাবেশ ছাড়াই উত্তর করল, বাইরে। আপনার তো ক্লাস নেই, পরীক্ষা তো শেষ, রেজাল্ট আসতে দেরি আছে। অর্হিতা কণ্ঠে রোষ নিয়ে বলল, তো ভর্তি তো হতে হবে আমাকে, তাই না? টিউশনই আছে আমার। গত 1 সপ্তাহ এই বিএটি এর কারণে পড়াতে যেতে পারিনি আমি। স্টুডেন্টের মায়েরা লাগাতার কল করছে। নাইল তপ্ত শ্বাস ফেলে বলল, তাদেরকে বলুন আপনি আর পড়াবেন না। অর্হিতা চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ চোখে তাকালো, ঠেস মেরে বলল, ভর্তির টাকা কি আপনি দেবেন? দরকার হলে তাই। চকিতে অর্হিতার হাত চেপে ধরে নাইল। তাকে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যায়। পিউলি স্থির দৃষ্টিতে তাকিয়ে তার বাবার অদ্ভুত কাণ্ড দেখল। কক্ষে প্রবেশ করা মাত্রই অর্হিতা ধাক্কা মারে নাইলকে। তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, এমনি তো ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, আর এখন গিরগিটি কোথাকার। নাইল বিগলিত হাসে, চাপা গলায় বলল, আপনার মাস্টার্সে ভর্তির ব্যবস্থা আমি করব। আপনি তো বাইরে যেতে চেয়েছেন, তাই না? অর্হিতা একটা চোখ ছোট করে কেমন রহস্যঘন চাহনিতে দেখল নাইলকে। প্যাটের মতলবটা কি? মুখ খুলল অর্হিতা, রয়ে শুয়ে বলল, আপনি কেন টাকা দেবেন? আমার ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। নাইল ঝরা হাসল। অর্হিতা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। নাইলের হাসিতে রাগ হচ্ছে তার। নাইল গলায় শ্লেষা পরিষ্কার করে বলল, আমার নয়, আপনার টাকা। মোহনার টাকা তো শোধ করা হয়নি, তাতে শুধু আপনার অধিকার। ওই টাকা দিয়েই না হয় ভর্তি হবেন, আপনার যখন আপনার টাকায় পড়তে ইচ্ছে করছে। অর্হিতার মস্তিষ্ক তড়াক করে উঠল। কি বলতে চাই সে? একটা কিছু মাথায় প্রবেশ করতেই তেতে ওঠে অর্হিতা। বলল, কি বলতে চান আপনি? নাইল ধীর গতিতে এগিয়ে আসে অর্হিতার কাছে, তার শ্বাসের কাছে। অর্হিতার পূর্ণ নজর নাইলের ভরাট পুরুষালী চেহারায়। কম্পিত হয় তার দেহ। পুরুষ অবয়বের এতটা সন্নিকটে সে আসেনি এর আগে। অর্হিতা চোখ সরায়। লজ্জায় কেঁপে ওঠে তার দীর্ঘ আখি পল্লব। দুষ্টু চাহনি নাইলের কণ্ঠে সরসতা। অর্হিতার কানের কাছে মুখ নিয়ে ফ্যাঁস ফেঁসে গলায় বলল, আপনি যা বুঝেছেন তাই। 1 সপ্তাহ তো হয়ে এলো বিয়ের। দহন ক্রিয়ার আশেপাশে দাহ্য বস্ত্র থাকলে আগুন কিন্তু তাকে আপন করে নেবেই। মাইন্ড ইট অর্হিতা। সরুন এখান থেকে। খিলখিলিয়ে হেসে ওঠে নাইল। অর্হিতাকে চমকিত করে তার কক্ষের দরজা বাইরে থেকে লক করে দেয় নাইল। অর্হিতা রাগের প্রকাশ ঘটিয়ে বলল,
নায়েল, নায়েল, দরজা খুলুন বলছি। এই দরজা এখন আর খুলবে না, দুপুর পর্যন্ত অপেক্ষা করুন, আমি অফিস থেকে এসে খুলব। ভালো হবে না বলে দিচ্ছি। ওকে, আই অ্যাম রেডি ফর দ্যাট, বাই। অর্হিতার মাথায় চড়ে গেল রাগ। লোকটা আসলেই একটা কুমির, গিরগিটি। মেয়ের সামনে তো এমন ভাব নাই যেন ধবধবে তরল দুধ, কিন্তু পেছনে ডালমে কুচ কালা হ্যায়। বজ্জাত লোক। সিঁড়ির নিচেই দাঁড়িয়ে আছে পিউলি। তার কৌতূহলী দুই চোখ সিঁড়ি বেয়ে দবদবিয়ে নেমে আসা নায়েলের দিকে। ভাঙা ভাঙা গলায় পড়ল, পাপা, তুমি মামুনিকে ঘরে বন্দি করলে কেন? নাইল এক ঝটকায় মেয়েকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়। আদর মাখা স্বরে বলল, মামুনির পা তো এখনো ঠিক হয়নি প্রিন্সেস, তাই মামুনিকে বাইরে যেতে দেওয়া যাবে না। মামুনি তো রাগ করবে। পাপা তোমাকে জোর করে দুধ ফিনিশ করে, তাই না? পাপার উপর রাগ করে তুমি? পিউলি নিঃশব্দে মাথা নাড়িয়ে না বোধক সম্মতি দেয়। স্মিত হাস্য অথরে বলল নাইল, মামুনিও রাগ করবে না? ততক্ষণে পিউলিকে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছে নাইল। গাড়িতে বসাতেই পিউলি দুম করে প্রশ্ন করে বসে, পাপা, মামুনি দুপুরে খাবে না। ড্রাইভিং সিটে বসে নাইল। স্বগক্তি করে বলল, নিজের খাওয়ার তাড়া না থাকলেও মায়ের খাওয়া নিয়ে তৎপর সে। চাপা হাসে নাইল, সশব্দে বলল, ডোন্ট ওয়ারি পিউ, তোমার মামুনির খিদে লাগার আগেই আমরা ফটাফট চলে আসব। প্লেন দিয়ে। ইয়েস, উড়ে উড়ে। দন্তপাটি সমান্তরাল করে খিলখিলিয়ে হেসে ওঠে পিউলি। মেয়ের হাসিতে হৃষ্ট হয় নাইলের অন্তঃকরণ। দরজা খুলে ভেতরে প্রবিষ্ট হতে হতে নিজের কণ্ঠের আলোড়নে সতর্ক করে অর্হিতাকে নাইল। সরস্বী তার দিকে চাইল অর্হিতা। ঠোঁটের কোণে বিদ্যুৎ বেগে ছোট্ট করে হাসল নাইল। তার হাতে খাবারের ট্রে, গুটি গুটি পায়ে বাবার সাথে উপস্থিত পিউলি। মুখে তার ঝলমলে সূর্যের বিকীর্ণ কিরণের হাসি, যেন ক্ষণ পলেই বিঁধে যাবে তা যে কারো চিত্তে। পিউলি দেরি করে না, ব্যস্ত পায়ে বিছানায় উঠে অর্হিতার পাশে বসে মৃদু মধুর গলায় বলল, মামুনি, খিদে পেয়েছে তোমার? অর্হিতা বাঁকা চোখে তাকালো, কোনো সদুত্তর করল না। নাইল খাবারের ট্রেটা বেডসাইড টেবিলের উপর রাখে। একটা টুল টেনে নিয়ে অর্হিতার পাশ ঘেঁষে বসে। অর্হিতার হাতে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস। সেদিকে চোখে পড়তেই গড়গড় করে বলে ওঠে নাইল, হে অচেনা দিন যায়, সন্ধ্যা হয় সময় রবে না, তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলী, দিব তাহে জীবন অঞ্জলি। অর্হিতা ফ্যাকাশে দৃষ্টিতে তাকায়, যেন কথাগুলো তাকে উদ্দেশ্য করেই বলা। সন্ধানী গলায় পড়ল, আপনি শেষের কবিতা পড়েছেন? নাইল স্মিত হাসল, পেলব গলায় বলল, দারুণ উপন্যাস, কয়েকবার পড়েছি। লাবণ্য প্রেমে যতবার পড়েছি তার চেয়ে মনোমুগ্ধকর ছিল অমিত, পড়ুন। অর্হিতা ভাবুক গলায় বলল, আর কি পড়েছেন? তা আপাতত মনে পড়ছে না। অর্হিতা ছোট্ট শ্বাস ফেলল। পরক্ষণেই মনে পড়ল তাকে ঘরবন্দি করে রেখে যাওয়ার কথা। খাবারের ট্রেতে নজর বুলিয়ে বলল, সারা সকাল ঘরে আটকে রেখে এখন এসেছেন আদিক্ষেতা দেখাতে? নাইল মৃদু গলায় বলল, আপনিও জানেন আমি যা করেছি আপনার ভালোর জন্যই করেছি। ভাইয়া কেন এসেছিল সেদিন? অর্হিতার প্রশ্নে করা হলো নাইলের চাহনি। ঠান্ডা গলায় বলল, ফ্ল্যাটটা পেতে আরো 3 লাখ টাকার প্রয়োজন, সেই জন্য এসেছিল।
আপনি কেন ওকে টাকা দিয়েছিলেন? নাইল গম্ভীর গলায় বলল, আপনি আমাকে বাধ্য করেছেন এমনটা করতে। সব তো ঠিক ছিল, বেঁকে বসলেন কেন আপনি? অর্হিতা সচল চোখে চেয়ে রয়। নাইল যথেষ্ট চেষ্টা করেছে এই বিয়েতে রাজি করাতে অর্হিতাকে। সব জেনে অর্হিতা রাজিও হয়েছিল, কিন্তু যখন জানতে পারে অর্নিশ আশা করে বসে আছে বিবাহিত ছেলের সাথে বোনের বিয়ে দিয়ে টাকা হাতাবে, তখনই বেঁকে বসে অর্হিতা। অর্হিতা তখন চেয়েছে সে এখন বিয়ে করবে না, মাস্টার্স পড়ার পাশাপাশি কোনো জব খুঁজে নেবে, যেন ভাইয়ের উপর আর নির্ভর করতে না হয়। কিন্তু সব গন্ডগোল করে ফেলে নাইল। অর্নিশকে মোটা অঙ্কের টাকা দেওয়ার নাইলের প্রতি বিতৃষ্ণা তৈরি হয় অর্হিতার। অর্হিতা ফুঁসে উঠে বলল, তাই বলে আপনি ভাইয়াকে টাকা দেবেন? নাইল ক্লান্ত শ্বাস ফেলল। অর্হিতার আর একটু কাছে চেপে এসে চাপা স্বরে বলল, আমি টাকা না দিলে এখন কোনো অর্ধবুড়োর বিছানায় তন্দ্রা বিলাস করতেন। অর্হিতা চমকিত চোখে তাকিয়ে বলল, কি বললেন? পরে বলছি, খেয়ে নিন এখন। পিউ আপনার জন্য না খেয়ে আছে। অর্হিতা ক্ষুণ্ণ চোখে তাকিয়ে বলল, কেন? বলল, মামনি না খেলে সেও খাবে না, খেয়ে নিন আপনি, আর আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নই আমি, নিরুপায়। নাইলের প্রতিটি মুখ নিঃসৃত শব্দ শ্রবণ করে অর্হিতা কোনরূপ ভাবাবেশ ছাড়া বলল, পিউ এখানেই থাক, আপনি যান। নাইল পিউলির দিকে তাকাতেই বিশ্বজয়ের হাসি দেখতে পেল সে মেয়ের আদরে দুই চোখে। চোখে হেসে সম্মতি দিল নাইল। পা গুটিয়ে খাবারের ট্রেটা বিছানার উপর রাখল অর্হিতা। বাটি থেকে প্লেটে খাবার বেড়ে নিয়ে পিউলির দিকে প্রশ্ন ছড়ে, খাওনি কেন তুমি? খেয়েছি তো। অর্হিতা কপালে ভাঁজ তোলে, গিরগিটি মিথ্যে বলল, তাহলে তোমার বাবা কেন বলল খাওনি? আমি জুস খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। অর্হিতা গোলা গোলা চোখে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এগুলো খাওয়া ভালো না। পাপা বলেছে। তাহলে খেয়েছো কেন? পিউলি মাথা নিচু করে পায়ের আঙ্গুলের ভাঁজে হাতের আঙ্গুল ঠুকিয়ে বলল, আমার খিদে পেয়েছে। অর্হিতার ভীষণ রাগ হলো। মেয়েটাও বাবার মতো জেদি। অর্হিতা নিজের মুখে খাবার দিতে গিয়েও থেমে যায়। পিউলি কেমন কাতর চোখে চেয়ে আছে, নিশ্চয়ই মেয়েটার খিদে পেয়েছে। হা করো। হ্যাঁ। মাছের মতো গোল করে হা করে পিউলি। অর্হিতা মুচকি হাসে। কি করে রেগে থাকবে এই মেয়েটার সাথে সে? অর্হিতা চাপা গলায় প্রশ্ন করে, পিউ তোমার মা কোথায়? পিউলি বোধহয় অবাস্তব কিছু শুনল। সে ড্যাবড্যাবে চোখে চেয়ে বলল, তুমি তো আমার মামনি। অর্হিতা লম্বা শ্বাস ফেলল। আজ আর তার রাগ হলো না, নরম গলায় বলল, আমি নই। তোমার আগের মামুনি কোথায়? ও নিহি মামনি। নিহি মামনি তো আকাশের তারা হয়ে গেছে। কি করে? অর্হিতার আজব প্রশ্নের জবাব ছিল পিউলির কাছে। বলল, আল্লাহ নিয়ে গেছে। পাপা বলেছে মামনিকে আল্লাহ নিয়ে গেছে। আমি তো ছোট ছিলাম, আমি মামনিকে বেশি ভালোবাসিনি, আল্লাহ বেশি ভালোবেসেছে। আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আকাশের তারা বানিয়ে দেয়। তুমি তারা হবে না তো? আমি তোমাকে অনেক ভালোবাসবো মামনি, এত ভালোবাসবো। তুমি যেও না আমাকে ছেড়ে, তুমি তারা হইও না।
তাহলে পাপা আবার কাঁদবে, আমিও কাঁদবো, অনেক কাঁদবো, আমরাও তারা হয়ে যাব। ঠোঁট ভেঙে ভ্যাভ্যা করে কাঁদতে থাকে পিউলি। শ্বাসরুদ্ধ হয়ে আসে অর্হিতার। ততস্থ হয়ে পিউলিকে জড়িয়ে ধরে অপ্রস্তুত গলায় বলল, এই মেয়ে চুপ করো বলছি। আরে আমি কোথাও যাচ্ছি না, ওই উপরওয়ালা আমাকে এত ভালোবাসে না, বাসলে আরো আগেই নিয়ে যেত, রেখে যেত না আমাকে। আমি তোমাকে ভালোবাসবো, পাপাও ভালোবাসবে। আচ্ছা আচ্ছা থামো এখন, খেয়ে নাও, খেয়ে দুজন একসাথে বসে কাঁদবো। এরপর কি হলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।